বলবেন না? আচ্ছা ঠিক আছে, এখন শোনা যাচ্ছে মনে হয়, তাই না? এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে মেবি। আচ্ছা, হ্যাঁ খেয়াল করবা কি বলছি আমি। আমি তোমাদের বলছিলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি, তোমাকে বলছিলাম তিনটা বস্তু তোমাকে দিলাম, এ বি এবং সি, তিনটা বস্তু, এবং তোমাকে বললাম এ সি যদি তাপীয় সমতায় থাকে, কি বলছিলাম, এ সি যদি তাপীয় সমতায় থাকে, তাপীয় সমতায় থাকে, এবং বি আর সি যদি তাপীয় সমতায় থাকে, তাপীয় সমতায় থাকে, তাহলে তোমাকে বলছিলাম এ এবং বি পরস্পর তাপীয় সমতায় থাকবে। এটা এমনিতে জেনারেল তোমরা বুঝতে পারো। এ এবং সি যদি তাপমাত্রা সমান হয় এবং বি আর সি যদি তাপমাত্রা সমান হয়, তাহলে তুমি বলবে এ এবং বি এর তাপমাত্রা সমান হবে। এটাই আমি তোমাকে বলছিলাম। তাপীয় সমতা বলতে বুঝাইছিলাম তোমাকে একটা জিনিস, দুইটা বস্তুর তাপমাত্রা সমান, এবং দুইটা বস্তুর তাপমাত্রা সমান হলে কি হবে, দুইটা বস্তুর তাপমাত্রা সমান হবে, তাপের কোনো আদান প্রদান হবে না। ক্লিয়ার এইটুকু? এখন এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এখান থেকে আমরা মূলত কি পাই, এখান থেকে কিসের ধারণা পাই, তো মাথায় রাখবা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা, প্রথম সূত্র থেকে কি পাই আমরা, তাপমাত্রার ধারণা পাই। কিসের পাই? তাপমাত্রার ধারণা পাওয়া যায়। ওকে, প্রথম সূত্র থেকে কি পাওয়া যায়, আমাদের তাপমাত্রার ধারণা পাওয়া যায়। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই জিনিসটা দিছে কে, বিজ্ঞানী ফাউলার। এই দুইটার নাম একটু মাথায় রাখতে হবে। ওকে, তাপমাত্রার ধারণা পায় একটা কি, কে ধারণা দিল, কে, বিজ্ঞানী ফাউলার। ওকে, ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা, এখন এই যে তোমার তাপমাত্রা ছিল, তোমার তাপগতিবিদ্যা ছিল, তোমার কি বললাম, তাপমাত্রার ধারণা তুমি পাইলা। সেই তাপমাত্রার ধারণাকে ব্যবহার করে আমরা পরে কি তাপমাত্রাটা নির্ণয় করি, বা প্রথম সূত্রের ধারণা থেকে বের করে কি করি আমরা, বিভিন্ন এই তাপগতীয় স্কেলগুলা, তাপমাত্রা নির্ণয়ের যে স্কেলগুলো, সেই স্কেলগুলো ব্যবহার করি। এখন এই স্কেলগুলোর সূত্র তোমার 9-10-এও পড়ছো, ইন্টারমিডিয়েটও পড়ছো, এবং এডমিশনেও তোমাদের এখান থেকে প্রায় প্রায় কোশ্চেন আসে থাকে। হ্যাঁ, কীরকম কোশ্চেন দেখো, খেয়াল করবো কী দেওয়া আছে তোমার এখানে। দুইটা তোমাকে তাপমাত্রা কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল দেওয়া আছে। এখন তুমি এটুকু জানো এটা কি করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো ফারেনহাইট স্কেলের তোমাকে উপরে দিয়ে আমি তিনটা স্কেল তোমাকে দেওয়া আছে, চিহ্নগুলো মাথায় রাখো। এই যে অ্যাবসলিউট মানে কি, তোমার এটাকে পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা সহ সবকিছু তোমাকে মোটামুটি দেওয়া আছে, তাই না? এখন এই যে চিত্রটা তোমাকে মাথায় রাখতে হবে কি, ওয়াটার, ওয়াটার ফ্রিজ তোমাকে বলছে, তার মানে বরফ তাপমাত্রা, বরফ, বরফ বিন্দু, বরফ বিন্দু, অথবা এটাকে বলতে পারো তুমি নিম্ন স্থিরাঙ্ক। এটাকে কি বলি আমরা, নিম্ন স্থিরাঙ্ক। এটাকে কি বলি আমরা, নিম্ন স্থিরাঙ্ক। ওকে, অথবা তুমি উপরের দিকে দেখো তোমার কি আছে, উপরের দিকে তোমার এই যে তাপমাত্রা একটা আছে, ওয়াটার বয়েল তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে তোমার বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু, অথবা মাথায় রাখতে পারো তুমি এখানে কি, উচ্চ স্থিরাঙ্ক, উচ্চ স্থিরাঙ্ক। ক্লিয়ার হয়েছে? এবং খেয়াল করবা এই যে নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্কের যে ব্যবধান, উচ্চ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের যে ব্যবধান, তাকে আমরা বলি মৌলিক ব্যবধান। তো মৌলিক ব্যবধান কি কি হয় আমাদের খেয়াল করতে হবে। মৌলিক ব্যবধান কি হবে, মৌলিক ব্যবধান সমান, মৌলিক ব্যবধান সমান কি হবে আমাদের, মৌলিক ব্যবধান সমান উচ্চ স্থির বিন্দু, উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। ওকে, উচ্চ স্থিরাঙ্ক আর কি, নিম্ন স্থিরাঙ্ক। কি হয়েছে এটুকু? আচ্ছা, এখন তোমার কাছে কথা হলো, দেখো তোমাকে যদি বলি কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান কত, কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান কত, কেলভিন স্কেলে দেখো নিম্ন স্থিরাঙ্ক কত তোমার 273, এবং উচ্চ স্থিরাঙ্ক কত 373। তার মানে তুমি কি বলবা, কেলভিন স্কেলে, কেলভিনের মৌলিক ব্যবধান কত তোমার বলো তো দেখি, মৌলিক ব্যবধান তুমি বলো কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান, ওই যে তোমার 373 মাইনাস 273, তার মানে তুমি বলবা 100 কেলভিন। ঠিক সেমভাবে সেলসিয়াস, সেলসিয়াস কত, সেলসিয়াসে তার তুমি বলো সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধান, দেখো সেলসিয়াসে কত ছিল, দেখো সেলসিয়াসে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ছিল, তাহলে 100 মাইনাস 0, 100 মাইনাস 0, তাহলে তুমি বলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আবার তোমাকে বলছে কি ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে দেখো 32 এবং 212,
ফাইনাল স্কেল কত হচ্ছে তোমার? ফাইনাল স্কেল হচ্ছে তোমার 32 বিয়োগ 12, 32 বিয়োগ 212, তাই না? ফাইনাল স্কেলে মৌলিক ব্যবধান 212 মাইনাস 32 তোমার 180 ডিগ্রি ফাইনাল, ঠিক আছে? তো এগুলো মৌলিক ব্যবধান আমাদের আছে, হ্যাঁ। এবং এই দুটো ব্যবহার করে আমরা কি করি, দুইটা সূত্র আসে আমাদের, সুন্দর সুন্দর সূত্র কয়টা পাওয়া যায়, কি কি সূত্র আছে আমাদের? এই সূত্রটা তুমি জানো, c/5 f - 32/9 k - 273/5। এখন এটা কিভাবে আসে? তো এটা আসছে এভাবে, ওই যে তুমি লিখতা, কি লিখতা তোমার, ওই যে তোমার এখানে কি আছে তোমার, দেখো ওই প্রথমে দেখো, মনে করো একটা তাপমাত্রা তোমাকে থিতা দিলাম, এই যে তাপমাত্রা মনে করো, এই মনে করো তোমার এটা কি থিটা, এটা কি আমাদের, এটা আমাদের থিটা, হ্যাঁ। এই যে থিটা যদি এটা হয়, তুমি কি বলবা, ধর এটা তোমার, এটা কি কেলভিন স্কেলের কে, এটা ফারেনহাইট স্কেলের সেলসিয়াসের সি, আমাদের এফ, ঠিক আছে? এখন তুমি খেয়াল করবা, তুমি যদি করো, দেখো এইটুকুর তাপমাত্রা, এইটুকুর উচ্চতা, এইটুকুর উচ্চতা, এইটুকুর উচ্চতা, এইটুকুর উচ্চতা আমাদের উচ্চতার অনুপাত, বা তুমি বলতে পারো এই যে এইটুকুর উচ্চতা, তুমি কি বলো, দেখো ব্যাপারটা বুঝছো, কে 273 মাইনাস কে এবং 373 মাইনাস 273, আমি যদি লিখি অনুপাত এটার, কি লিখলাম আমি, 273 মাইনাস কে মাইনাস 273, কে মাইনাস 273 ভাগ 373 মাইনাস 273, যদি করি ব্যাপারটা বুঝো, খেয়াল করবা, কে মাইনাস 273, 373 মাইনাস 273 যদি তুমি করো, এই দুটো অনুপাত বের করতে চাও, দেখো তাহলে তুমি কি করবা, c-0 এবং 100 মাইনাস 0, তুমি খেয়াল কি বললাম আমি তাহলে তোমাদের এখানে, c-0 100 মাইনাস 0, অথবা তুমি এখান থেকে ঠিক সেম ভাবে তুমি পাইতা f মাইনাস 32, তারপরে কি বলতাম আমরা, 212 মাইনাস 32, ঠিক আছে? ব্যাপারটা তোমার এইরকম দাঁড়াচ্ছে, উপরে তোমার থিটা, উপরে কি তোমার থিটা, নিচে তোমার স্টিম বিন্দু, তাই না, সরি আইস বিন্দু, বরফ বিন্দু, থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস, সবসময় দেখো কি বললাম, থিটা মাইনাস থিটা আইস, এবং নিচে কি রাখতেছি আমি, থিটা স্টিম মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস। তো এইটুকু আমাদের মোটামুটি ছিল। এখন তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করতা, ক্যালকুলেশন করে তুমি এরকম পাইতা, কে মাইনাস 273 ভাগ 100, সি মাইনাস সি ভাগ 100, এফ মাইনাস 32 ভাগ 180, আর কাটাকাটি করলে তুমি এরকম পাইতা, কে মাইনাস 273 ভাগ 5, সি ভাগ 5, ইকুয়াল টু এফ মাইনাস 32 ভাগ 9। এত কিছু তো মনে রাখার দরকার ছিল না, তুমি ডাইরেক্ট এই অংশটুকু মনে রাখতা, ম্যাথ হয়ে যাইতো। এই অংশটুকু মনে রাখলে কি হতো, আমাদের ম্যাথটা হয়ে যেত। ক্লিয়ার হয়েছে এইটুকু? আচ্ছা, তো আমাদের সূত্রটা বুঝলাম আমি, এইটুকু সূত্র ছিল। এবং তার সাথে আমি তোমাকে বলছিলাম, যদি পরিবর্তন হয়, আমি কি বলছি, শুধু পরিবর্তন যদি হয়, তাপমাত্রার পরিবর্তন যদি হয়, তোমাকে একটা পরিবর্তন দেওয়া আছে, মনে করো তোমাকে সেলসিয়াস স্কেলে বলছে তাপমাত্রার পরিবর্তন এত, কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন তোমাকে দেওয়া থাকলো, কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত তোমাকে নির্ণয় করতে হলো। তখন কি হবে, তোমার মাথায় রাখবা, ওই যে তুমি যে পার্থক্যগুলো লিখছো প্লাস মাইনাস যা ছিল, এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ, শুধু থাকবে কি ডেল্টা সি, ডেল্টা এফ, ডেল্টা কে, এটা আমাদের পরিবর্তনের সূত্র। খেয়াল হয়েছে এইটুকু? তো সূত্রগুলো আপাতত মনে হয় তোমাদের মনে থাকার কথা। আমি ম্যাথ করি তাহলে আরো ক্লিয়ার হইতে পারবো তখন থেকে, এখান থেকে। হ্যাঁ, তোমাকে বলছে কি, তাপমাত্রার সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি সেলসিয়াস, দেখো সেলসিয়াস স্কেলে পরিবর্তন 5 ডিগ্রি, তার মানে তোমাকে ডেল্টা সি 5 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, ডেল্টা সি দেওয়া আছে কত, 5 ডিগ্রি। এখন ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত, ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত, ফারেনহাইট স্কেলে মানে কি, ডেল্টা এফ কত, ডেল্টা এফ কত সেটা তুমি কি জানো, ডেল্টা সি ভাগ 5 ইকুয়াল টু ডেল্টা এফ ভাগ 9। হ্যাঁ, ডেল্টা সি এর মান তোমাকে দেওয়া আছে 5, নিচে 5, ডেল্টা এফ ভাগ 9, কাটাকাটি করো, ডেল্টা এফ কত হবে, ডেল্টা এফ ইকুয়াল টু 9 পাচ্ছ। বুঝেছি, ডেল্টা এফ ইকুয়াল টু কত আমাদের 9। ক্লিয়ার এইটুকু? বুঝতে পারছো? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছি? পরে ম্যাথটুকু যদি যাই আমরা, পরের অংশটুকু যদি দেখো, তুমি কি বলছো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই মান পাওয়া যায়। তোমার অনেকে মুখস্থ করে ফেলছো, এটা মান কত তোমার, তোমার -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাই না? বা অথবা তুমি বলতে পারো -40 ডিগ্রি ফারেনহাইট, তাই না? তুমি এইটুকু বলতে পারো। এটা কিভাবে হয় তুমি জানো, যেহেতু তোমাকে বলছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান হবে। কি বলছে তোমাকে, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল তোমাকে বলছে সমান হবে, তাহলে তুমি কি বলবা, সেলসিয়াস স্কেল মানে সি
ইকুয়াল টু এফ ইকুয়াল তুমি ধরবা এক্স বা যাই কোনো কিছু একটা ধরতে পারো। এখন তুমি তো সূত্র জানো, সূত্র কি জানো তুমি? সূত্র জানো তুমি সি ভাগ 5 এফ মাইনাস 32 ভাগ 9। সি এর মান কত তোমার? সি এর মান এক্স ধরলাম আমি, সি এর মান আপাতত কত এক্স, নিচে 5, তাহলে তোমার এখানে কত হলো তোমার এক্স মাইনাস 32 ভাগ 9। এতে ক্যালকুলেশন যদি এক্স এর মান করতা, এক্স এর মান এখানে পাইতে তুমি -40। ওকে, বুঝেছি তো? এইটা মানটা হলো তোমার সমান। হ্যাঁ, তো এখান থেকে সেম একটা জিনিস তোমাদের কাছে আসে, এটাকে আমি লিখছি। হ্যাঁ, কোন তাপমাত্রার ফারেনহাইট ও কেলভিন স্কেল সমান হয়? কি হচ্ছে তোমাকে? ফারেনহাইট ও কেলভিন স্কেল সমান হবে। তুমি আমাকে শুধু ম্যাথটা করে দেখাই, হ্যাঁ কিভাবে ম্যাথটা হয় দেখো। আমি মানটা তোমাদের লিখে দিচ্ছি, 574 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, 25 মেবি। হ্যাঁ, এত তাপমাত্রা, তাহলে 574.25 এত কেলভিন অথবা 574.25 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এইটুকু মান তুমি সমান পাবো। এইটুকু আগের প্রসেস কিরকম? তুমি বলবা এফ ইকুয়াল টু কে ইকুয়াল টু এক্স, এটা ধরে নিবা। ধরে নিয়ে ম্যাথটা কীভাবে হয়, ক্যালকুলেশন কীভাবে হয়, এটা করে আমাকে দেখাবা। ঠিক আছে, খুব সহজ জিনিস, মনে হয় না আমাকে করে দিতে হবে আর এটা। হ্যাঁ, আগের নিয়ম অনুযায়ী যদি তুমি করো তাহলে করতে পারবা। ওকে, পরের অংশটুকু যদি যাই, তুমি বলছে 9 সেকেন্ডে পানির তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 75 ডিগ্রি হচ্ছে। 40 ডিগ্রি থেকে কত হয়েছে? 75 ডিগ্রি। এবং তাপমাত্রার বৃদ্ধির হার কত সেটা বলছে। তাপমাত্রার বৃদ্ধির হার ফারেনহাইট স্কেলে, কোন স্কেলে? ফারেনহাইট স্কেলে তাপমাত্রার বৃদ্ধির হার মানে কি? এটাকে সময় দ্বারা ভাগ করতে হবে। বৃদ্ধির হার মানে কি? তাপমাত্রা বৃদ্ধির হার বলতে একক সময়ে কতটুকু পরিবর্তন হয় তোমাকে সেটা বের করতে হবে। একক সময়ে ফারেনহাইট স্কেলে কতটুকু বৃদ্ধি হবে সেটা বের করতে হবে। তুমি কি করবা দেখো তো, এখানে তুমি জানো, সূত্র জানো, ফারেনহাইট সেলসিয়াস, তাই না? ফারেনহাইট, আচ্ছা এটা ডিগ্রি সেলসিয়াস হবে, যদিও এত ডিগ্রি সেলসিয়াস থেকে এত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। হ্যাঁ, তুমি কি বলবা? ডেল্টা সি ভাগ 5 ডেল্টা এফ ভাগ 9, ডেল্টা সি ভাগ 5 ডেল্টা এফ ভাগ 9, এইটুকু তো আমরা করতেই পারি। এখন তোমাকে যেহেতু তাপমাত্রার বৃদ্ধির হার নির্ণয় করতে হচ্ছে, তাহলে তুমি কি করবা? একটু ক্যালকুলেশন করে একটু বাড়ায় নাও। কি করবা? ডেল্টা সি ভাগ টি ভাগ 5 ইকুয়াল টু ডেল্টা এফ ভাগ টি ভাগ 9। ঠিক আছে, এটুকু আমরা করতে পারি। টি এর মান মোটামুটি তুমি দেখো, টি এর মান কত? 9 সেকেন্ড তোমাকে দেই আছে। তুমি কি করবে? এখানে ডেল্টা সি এর মান বসাও। ডেল্টা সি কত হয়েছে? 75 থেকে 40 থেকে 75, তার মানে 75 মাইনাস 40 ভাগ টি হচ্ছে তোমার 9 ভাগ নিচে 5 ইকুয়াল টু ডেল্টা এফ কত? ডেল্টা এফ বের করতে হবে, নিচের সময় তোমার 9, তোমার কত? টি হচ্ছে তোমার 9, তাই না? মোটামুটি এইটুকু ক্লিয়ার হয়েছে, এইটুকু। আচ্ছা, এখন যদি হয় দেখো, এই যে 9 9 কাটাকাটি চলে যাচ্ছে, এই 9 এই 9 কাটাকাটি যাচ্ছে, তোমার থাকতে চাইলে কত? উপরে তোমার 25, নিচে 5 ডেল্টা এফ ভাগ 9 5 ডেল্টা ইকুয়াল টু 45। ডেল্টা এফ কত তুমি পাইলা? 9 ইন্টু 5 45 ডিগ্রি ফারেনহাইট বা 45 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে এইটুকু? ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে তোমার। আচ্ছা, পরের ম্যাথে যদি আমি দেখি তোমাদের কি বলছে। পরে আমাদের আছে তড়িৎবিন্দু এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটার সংক্রান্ত। তড়িৎবিন্দু কি? তড়িৎবিন্দু কি? যে তাপমাত্রায়, কে কে আসো একটু আমাকে জানাইও। তড়িৎবিন্দু কি আমাদের বলছি? তড়িৎবিন্দু হচ্ছে তোমার যে তাপমাত্রায় পানিগুলো তিনটা অবস্থায় থাকতে পারে, তাই না? যে তাপমাত্রা কি থাকতে পারে? তার মানে দুইটা পানিগুলো বা পানি তার তিনটা অবস্থায় থাকে। তিনটা অবস্থায় কি কি? তড়িৎবিন্দু। তড়িৎবিন্দু তাপমাত্রা কত তুমি জানো? 273.16 কেলভিন। 273.16 কেলভিন। এখন তড়িৎবিন্দু যদি থাকে, সেই ক্ষেত্রে একটা পয়েন্ট তোমাকে ফিক্স করে দেওয়া থাকে। কি থাকে আমাদের? একটা পয়েন্ট ফিক্স করা থাকে। সেই ক্ষেত্রে তাপমাত্রা আমাদের সূত্র কি? টি ইকুয়াল টু টিটিআর, তাই না? আর টিটিআর এখানে তোমার এক্স টিআর ইন্টু এক্স। ওকে, ইন্টু এক্স, এটা আমাদের সূত্র ছিল, তাই তো? সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। সূত্র যদি উল্টাপাল্টা করে বলে দিও, সমানুপাতিক সম্পর্ক না, টি সমানুপাতিক এক্স, টি সমানুপাতিক এক্স। হ্যাঁ, ঠিক আছে। টি টিটিআর ভাগ এক্স টিআর এবং এক্স। এখন কথা হলো, এক্সটা কি ছিল আমাদের? এক্সটা ছিল আমাদের তাপমাত্রিক ধর্ম। এক্সটা কি ছিল আমাদের? তাপমাত্রিক ধর্ম। এক্স কি আমাদের? তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম কি কি হয় তুমি জানো? তাপমাত্রিক ধর্ম হচ্ছে তোমার সমস্যা।
ওকে, এখন মনে হয় ঠিক আছে। তাহলে কি বললাম, এক্স কি আমাদের তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম চাপ, আয়তন, রোধ, উচ্চতা এগুলো হইতে পারে আমাদের। আর কি হইতে পারে আমাদের তোমরা জানো। আর এখানে টি টি আরটা কি, টি টি আর যেটা লিখছিলাম আমি সেটা হচ্ছে তোমার তাপমাত্রিক বা তড়িৎ বিন্দু, তড়িৎ বিন্দু, তড়িৎ বিন্দু তাপমাত্রা কত তুমি জানো 273.16। ম্যাথ করার সুবিধাতে আমরা ধরবো ওই 273 ধরে ম্যাথ করবো সুবিধার জন্য। আর এটা হচ্ছে এক্স টি আর। এক্স টি আর কি, তড়িৎ বিন্দুতে, তড়িৎ বিন্দুতে, তড়িৎ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম, তড়িৎ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম। ক্লিয়ার হয়েছে? এইটুকু আমাদের ছিল এখানে। ক্লিয়ার হয়েছে এইটুকু? তুমি তাহলে টি এর বা তড়িৎ বিন্দুর সাহায্যে কিভাবে তাপমাত্রা বের করা হয় সেটা আমরা জানলাম। এখন তোমাদের কি আছে এখানে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি, তোমাদের সূত্রটা অলরেডি জেনে যাওয়ার কথা। ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি করবা তোমরা খেয়াল করবা। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে থিটা মাইনাস থিটা আইস এইটুকু আমরা জানি, ভাগ কার অনুপাত দিতে আমরা থিটা স্টিম, থিটা স্টিম মাইনাস থিটা আইস, এই অনুপাতটা আমরা নিতাম। এখন এই অনুপাতের জন্য তোমার প্রতিটার জন্য একটা তাপমাত্রিক ধর্ম পাবা তুমি, প্রতিটার জন্য কি পাবা একটা তাপমাত্রিক ধর্ম। যেমন থিটার জন্য একটা তাপমাত্রিক ধর্ম পাবা তুমি এক্স, থিটা আইসের জন্য পাবা তুমি একটা ধর্ম এক্স আইস, এবং স্টিমের জন্য পাবা তুমি এক্স স্টিম মাইনাস এক্স আইস। হ্যাঁ, তো মোটামুটি এক্সটা কি আমাদের তাপমাত্রিক ধর্ম, তুমি প্রতিটা পয়েন্টের জন্য তাপমাত্রিক ধর্ম আলাদা আলাদা করে পাবা। এই তাপমাত্রিক ধর্ম কি কি হইতে পারে তোমার, তাপমাত্রিক ধর্ম মাথায় রাখতে হবে। তাপমাত্রিক ধর্ম চাপ থাকতে পারে, আয়তন থাকতে পারে, রোধ থাকতে পারে, এবং কি উচ্চতা থাকতে পারে। তোমাদের পরীক্ষায় তোমাদের কোশ্চেনে যেভাবে দিতে পারে। ওকে, ম্যাথ যদি করি তাহলে আরো স্পষ্ট হবে তোমরা। ম্যাথে তোমাকে কি বলছে দেখো, প্রথম দেখো একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারে, বলছে এটা কোন থার্মোমিটার, রোধ থার্মোমিটার। এবং রোধ থার্মোমিটার তার মানে কি, তাপমাত্রিক ধর্মটা কি হবে তার, তাপমাত্রিক ধর্ম হবে তার রোধ। রোধ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম কি হবে, তাপমাত্রিক ধর্ম হবে তার রোধ। তো রোধ তোমাকে দেয়া আছে, বরফ বিন্দু তাপমাত্রা দেয়া আছে। তার মানে তোমাকে দেখো এখানে কি কি দেয়া আছে, তোমাকে এখানে এটা দেয়া আছে থিটা আইস বা এক্স আইস, এটা কি তোমাকে দেয়া আছে দেখো। তারপরে কি দেয়া আছে, আরেকটা দেয়া আছে তোমাকে স্টিম, তাই না, এক্স স্টিম। দুইটা জিনিস তোমাকে দেয়া আছে। দুইটা জিনিস তোমাকে দেয়া আছে, কি কি দেয়া আছে তো দেখো, বরফ বিন্দুতে যেহেতু দিচ্ছে তার মানে এটা এক্স আইস, এটা কি তোমাকে দেয়া আছে এক্স স্টিম দেয়া আছে। ওকে, ঠিক আছে। কোনো তরলে স্থাপন করলে এর রোধ, এর রোধ তুমি পাচ্ছ কত আরেকটাতে 6.1। এই জিনিসটা আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের এক্স, কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রিক ধর্ম তোমাকে দেয়া আছে। এখন তোমাকে বলছো তরলের তাপমাত্রা কত হবে, কি বলছো তোমাকে তরলের তাপমাত্রা কত, তরলের তাপমাত্রা মানে কি, তুমি থিটাতে কত হবে সেটা বের করতে পারো, থিটা কত, থিটা কত। এখন পরীক্ষায় যে তাপমাত্রা দেয়, কেলভিন থাকলে কেলভিন, সেলসিয়াস থাকলে সেলসিয়াস, ফারেনহাইট থাকলে ফারেনহাইট। এখন তোমাকে যদি সেলসিয়াস বের করতে বলতো তাহলে তুমি কি করতে, মনে হলো তোমাকে সেলসিয়াস বের করতে বলছে, কি বলতে সেলসিয়াস। সেলসিয়াস করলে কি করবা তুমি, তুমি জানো থিটা আইস মাইনাস, তুমি জানো কি থিটা মাইনাস থিটা আইস ভাগ থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাই এইটুকু আমরা জানি। যদি তুমি এইটুকু জানো তাহলে তুমি কি করবে, এখন সেলসিয়াস স্কেল বের করতে বলে তোমাকে অবশ্যই ওই যে থিটা, আর বড় বিন্দু কত আমাদের 0 ডিগ্রি, আর এক্সট্রিম কত আমাদের 100 মাইনাস 0 ইকুয়াল টু এক্স এর মান তোমাকে দেওয়া আছে 6.1 মাইনাস এক্স আইচ কত 4.5 এক্স স্ট্রিম কত, স্ট্রিম হচ্ছে তোমার 9.5 মাইনাস 4. এখন যদি তুমি ক্যালকুলেশন করো থিটা ভাগ 100 ইকুয়াল টু 6 মাইনাস 1 কত হয় তোমার 5, 6 হাতে 1 তাই না, 1.6, আর নিচে তুমি পাচ্ছ কত 50, 4 আর 5 কত 5, তাই না, মোটামুটি এরকম পাচ্ছ। এটাকে যদি একটু ক্যালকুলেশন করো থিটা ইকুয়াল টু তুমি কত কত পাবো 1.6 ভাগ 5 ইন্টু 100। বুঝছি? ওকে, মোটামুটি তুমি এই ধরনের একটা ক্যালকুলেশন পাচ্ছ। ওকে, আচ্ছা, তারপর তোমাকে কি করতে হবে, তারপর বের করতে হচ্ছে তোমাকে কত তরল তাপমাত্রা থিটা, এটা আমাদের সেলসিয়াস স্কেলে পেলাম, কোন স্কেলে পেলাম, ওটা আমাদের সেলসিয়াস স্কেলে, ডিগ্রি সেলসিয়াস।
এখন তোমাকে যদি ফাইনাইট স্কেলে বলে তাহলে তুমি কি করবা, ওই ফাইনাইট স্কেলের একই জিনিস, ফাইনাইট স্কেলে তো আমাদের কি ব্যাপারটাও একই, সব কিছু আগে, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, থিটা মাইনাস এখানে যদি ফাইনাইট স্কেল তাহলে 32 ভাগ 212 মাইনাস 32 ইকুয়াল টু 6.1 মাইনাস 4.5 ভাগ 9.5 মাইনাস 4.5 প্লাস এইটুকু ক্যালকুলেশন করলে থিটার মানটা যেটা হয় সেটা উত্তর। কেলভিনে গেলে তুমি কি করবা, কেলভিনে করলে একই রকম করেই করতে হবে তোমাকে, মাথায় তো কি থিটা মাইনাস 273 ভাগ 373 মাইনাস 273 ইকুয়াল টু 6.1 মাইনাস 4.5 ভাগ 9.5 মাইনাস 4.5 লইছে, এটুকু আমাদের ম্যাথ। ওকে, যে কোনো স্কেলে দিক তুমি ম্যাথ করতে পারবে আশা করি। আচ্ছা, পরের ম্যাথে যদি দেখি, পরে হচ্ছে একটি আয়তন গ্যাস থার্মোমিটারে তৈলবিন্দুর চাপ এবং উষ্ণ তরলের চাপ প্রদর্শন করে তরলের তাপমাত্রা কত। আচ্ছা, এখানে মনে হয় কোনো কিছু দেয়নি। হ্যাঁ, তৈলবিন্দুর চাপ মান দেয়া নাই, মেবি একটু ঠিক করে দিয়ে দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ, তৈলবিন্দুর চাপ দেওয়া আছে কত খেয়াল করবো, লিখতে ওঠানো হয়নি এখানে, তোমাকে ম্যাথ দেয়নি। তৈলবিন্দুর চাপ তোমাকে দেয়া আছে, তৈলবিন্দুর চাপ 2.5 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার স্কোয়ার, এবং উষ্ণ তরলে চাপ প্রদর্শনে কি দেওয়া আছে তোমাকে, আরেকটা চাপ দেওয়া আছে তোমার, চাপ 2.5 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, দুইটা চাপ তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বলছে তাপমাত্রা কত হবে, তোমাকে বলছে কি তাপমাত্রা, তার মানে তোমাকে তৈলবিন্দুতে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, কি দেওয়া আছে, তৈলবিন্দুতে চাপ দেওয়া আছে, এবং আরেকটা উষ্ণ তাপমাত্রায় উষ্ণ চাপে তাপে চাপ 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 দেওয়া আছে তোমাকে কত, এত, তাই না? তার ব্যাপারটা তোমার এরকম, তোমাকে দেওয়া আছে কি কি এটা বুঝো আগে। দেওয়া ছিল তোমাকে ওই যে তাপমাত্রিক ধর্ম ছিল না, সেই তাপমাত্রিক ধর্মটা এখানে কি বলছে আমাদের, তাপমাত্রিক ধর্মটা এখানে বলছে প্রেসার বা চাপ। তাপমাত্রিক ধর্ম কি বলছে এখানে, প্রেসার অথবা চাপ। সেই চাপটা কত তোমাকে বলছে দেখো, তৈলবিন্দুদের জন্য, তাই না? টি টি আর কত বলছে তোমাকে, সেটা হচ্ছে তোমাকে 2.5 10 টু দি পাওয়ার 4 বুঝেছি। এবং তোমাকে কি বলছে দেখো, এক্স এর মান অথবা ওই যে তাপমাত্রিক ধর্ম যেটা তুমি বলছো চাপ সমান তোমাকে বলছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাই না? এখন তোমাকে কি বের করতে হচ্ছে, তোমাকে বের করতে হচ্ছে তাপমাত্রা কত হবে। তুমি জানো টি ইকুয়াল টু টিটিআর ভাগ এক্সটিআর ইন্টু এক্স, অথবা তুমি এইভাবে ডিরেক্ট মান যদি বসাইতা, তুমি টিটিআর কত জানো, দেখো টিটিআর বা এটা জানো 273, এক্স এর মান তোমাকে দিয়েছে, দেখো এটাকে এক্স ভাগ এক্স টিটিআর ইন্টু টিটিআর বলতে পারি আমরা এটাকে। তুমি এখান থেকে যদি মান বসাও, এক্স এর মান তোমাকে বলছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এক্স টিআর হচ্ছে তোমার 2.5 10 টু দি পাওয়ার 4 ইন্টু 273.16। এখন গুণ করলে যদি 2 পাবা তুমি, 2 ইন্টু 273.16 2 দ্বারা গুণ করতে পারবো আশা করি। ওকে, ক্লিয়ার হয়েছে এটুকু? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এটুকু আমরা আশা করি ক্লিয়ার হয়েছে। ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবা, ক্যালকুলেশন করে দিচ্ছি না আমি। তারপরে কি বলছে, একটা থার্মোমিটারের প্রাথমিক অন্তর মানে কি, ওই যে তোমার মৌলিক ব্যবধান যেটা বলছিলাম তোমাদের, দেখো খেয়াল করবা কি বলছে তোমার এখানে, মৌলিক ব্যবধান বা প্রাথমিক অন্তর তোমাকে দেওয়া আছে 40। হ্যাঁ, অপর একটি প্রাথমিক, আরেকটা তোমার দেওয়া আছে প্রাথমিক অন্তর কত তোমার, আরেকটা দেওয়া আছে অপর একটা থার্মোমিটারের প্রাথমিক অন্তর 120। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা থার্মোমিটার দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা প্রাথমিক অন্তর দেওয়া আছে। এবং তোমাকে বলছে প্রথমটা নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি, এবং দ্বিতীয়টার 60 ঘরে অঙ্কিত, দ্বিতীয়টা কত তুমি পাইলা, নিম্ন স্থিরাঙ্ক 60 ঘরে। ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা বুঝো। এবং কোন তাপমাত্রায় দ্বিতীয় থার্মোমিটারের পাঠ 90 ডিগ্রি হলে, দ্বিতীয় থার্মোমিটারের পাঠ 90 ডিগ্রি হলে প্রথম থার্মোমিটারের পাঠ কত হবে, ব্যাপারটা বুঝো। খেয়াল করবা কি কি বলছে তোমাকে এখানে, তুমি সূত্র জানো কি কি, দুইটা থার্মোমিটার তোমাকে দেওয়া আছে, দুইটা থার্মোমিটার, একটা ধরো তোমার থিটা, একটা ধরো তোমার টি, দুইটা ধরলাম আমি, একটা থিটা কি একটা টি, তাই না? তাহলে থিটা যদি হয় তাহলে তুমি কি হলো, থিটা মাইনাস থিটা আইস ভাগ থিটা স্টিম মাইনাস
থিটা আইস, এটুকু তুমি করতা। ঠিক সেমভাবে তুমি ওইদিকে কি দাও, টি মাইনাস টি আইস অথবা এক্স মাইনাস এক্স আইস, তুমি যাই বলো একই কথা, এবং টি স্টিম মাইনাস টি আইস, টি আইস। হ্যাঁ, এখন তুমি সুন্দর করে দেখো নিচের অংশটুকু তো মৌলিক ব্যবধান, এই অংশটুকু কি আমাদের, তোমাকে যদি বলি এই অংশটুকু কি আমাদের, এই অংশটুকু মৌলিক ব্যবধান না, এইটুকু আমাদের কি মৌলিক ব্যবধান না। আমি তো বলছিলাম নিচের অংশটুকু কি হয়, এই স্ট্রিম এবং উচ্চ এবং নিম্ন যদি তুমি পার্থক্য করো সেটাকে কি পাও তুমি, সেটাকে পাও তুমি মৌলিক ব্যবধান। তো তোমাকে তো দুইটার মৌলিক ব্যবধান আলাদা দেয়াই আছে, দুইটার মৌলিক ব্যবধান কত কত দেয়া আছে তোমাকে। থিটা তুমি জানো না, থিটা বের করতে হবে, বের করতে হবে কি তোমাকে, প্রথমটি থার্মোমিটার, তাই থিটা বের করতে হবে। থিটা মাইনাস থিটা মাইনাস থিটা মাইনাস থিটা আইস, থিটা আইস কত বলছে তোমাকে, দেখো বলছে নিম্ন স্থিরাঙ্ক, প্রথমটা নিম্ন স্থিরাঙ্ক 0, প্রথম নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি। হ্যাঁ, পরে কত বলছে তোমাকে, দেখো খেয়াল করো পরে থিটা স্টিম, থিটা স্টিম কত, থিটা স্টিম হচ্ছে তোমার, দেখো থিটা স্টিম মাইনাস থিটা আইস, মৌলিক ব্যবধান বা প্রাথমিক অন্তর প্রথমটার 40, প্রথমটার কত আমাদের 40, তাই তুমি ডিরেক্ট মান বসাতে পারো। ঠিক সেম ভাবে তোমাকে বলছে দেখো টি, টি তোমার মানটা মনে দেয়া আছে, দেখো অপর একটি প্রাথমিক অন্তর, অন্যটার প্রাথমিক অন্তর হচ্ছে তোমাকে 120, তারপরে টি স্টিম মাইনাস টি আইস 120, এবং দ্বিতীয়টির, দেখো দ্বিতীয়টির স্থির বিন্দু বা আইস বিন্দু বা বরফ বিন্দু তুমি কত বলছো 60, বরফ বিন্দু কত, বরফ বিন্দু হচ্ছে 60, তারপরে তুমি কিনা বলো -60, টি এর মান তোমাকে দেখো বলছে যদি তুমি 90 ডিগ্রি পাও, যদি তুমি 90 ডিগ্রি পাও, এটা যদি 90 ডিগ্রি হয়, থিটার মান কত সেটা বের করতে বলছে। কি হয়েছে দেখো তুমি সবগুলো ডাটা পাইলা আস্তে আস্তে, তুমি সূত্র লিখলা, সূত্র থেকে তুমি আস্তে আস্তে সবগুলো ডাটা লিখতে থাকলো, সূত্র থেকে কি হলো, আচ্ছা 3 উত্তর হচ্ছে তোমার 10 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ 10 ডিগ্রি হইতেই পারে, খেয়াল নেই, সমস্যা নাই। তো থিটা মাইনাস এরকম আমাদের ক্লিয়ার হলো। এখন যদি তুমি করো এখান থেকে কি পাবা, তুমি দেখো এটা তো 0, 90 মাইনাস কত হচ্ছে আমাদের এখানে, যদি বলি 30, তাই না, 30 ভাগ 120 ইন্টু 40, 0 0 কাটা 4 4 10 10, তার থিটা আমার কত হলো আমাদের 10 ডিগ্রি। ওকে, ক্লিয়ার হয়েছি? ওকে, মামুনের ম্যাথটা হয়ে গেছিল, সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে এটুকু। আচ্ছা পরের ম্যাথটা যদি আমি দেখি, আচ্ছা পরে আমাদের এই তাপমাত্রা সংক্রান্ত সব শেষ, এখন আমাদের প্রথম সূত্র নিয়ে আলোচনা। এখন কি আমাদের প্রথম সূত্র, এখন তুমি জানো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের কয়টা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে আমাদের, আমি স্লাইডটা একটু বাড়াইনি, স্লাইড মনে হয় আমাদের কম আছে এখানে, এই স্লাইড কয়েকটা বাড়াইনি কারণ আমাদের লাগবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে দিছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে আমাদের দুইটা, তাই তো, কয়টা আছে আমাদের দুইটা, কে কি দিছে, কে কে দিছে, প্রথমটা দিছে খেয়াল করো, একটা তাপগতিবিদ্যার সূত্র দিছিল জুল, আরেকটা কে দিছিল আমাদের, আরেকটা দিছিল আমাদের ক্লোসিয়াস, এটা কে দিছিল ক্লোসিয়াস, তাই না, দুইটা সূত্র আমরা পাইছিলাম, এটা হচ্ছে তোমার জুলের সূত্র, একটা কিসের সূত্র, ক্লোসিয়াসের সূত্র। এখন জুল কি বলছে, জুল তোমাকে বলছিল যে তুমি যদি কোনো বস্তুকে তাপ দাও সেটা সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হবে, তাই ডি ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, ডাব্লিউ ইকুয়াল টু কি পাইতা জে কিউ, যেটা কি ছিল আমাদের, যেটা ছিল আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা কি ছিল আমাদের, যেটা ছিল আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাই না। এখন এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ছিল, সেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত ছিল, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত ছিল মনে আছে তোমাদের, তো মনে থাকার কথা তোমার জে এর মান কত, জে এর মান তোমরা পড়ছিল এরকম, জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি, তাই না, 4.2 জুল পার ক্যালোরি, এটা পড়ছিলা। কথা হলো ভাইয়া দেখো এটা তোমাদের ফিক্স মান, এটা আপাতত তুমি জানো। এখন কখনো কখনো তুমি দেখবা জের মান তোমাকে দেয়া আছে কত, 2.4 ক্যালোরি পার জুল, না সরি 0.24 ক্যালোরি পার জুল, ঠিক আছে। কি দেখলাম আমি, জের মান 4.2 জুল পার ক্যালোরি, অথবা কখনো কখনো দেখলাম আমি কি জের মান 0.24 ক্যালোরি পার জুল, কি হয়েছে। তো আমি যখন তোমাদের বয়সে ছিলাম ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারের মতো কারায় ছিলাম, তখন আমাদের ওই মানে এর একক নিয়ে আমার খুব কনফিউশন ছিল, তোমাদের আছে কিনা আমি জানি না, যদি থাকে আমি আশা করি এখানে কনফিউশনটা দূর করবা। কি বললাম আমি তোমাদের, জের মান ছিল কি আমাদের 4.2 জুল পার ক্যালোরি, এবং যে 0.24
ক্যালোরি পার জুল। ক্লিয়ার হয়েছে? তো এখানে মাথায় রাখবা, এই যে প্রথম সূত্র আমি যখন ব্যবহার করছি, এই প্রথম মানটা যখন ব্যবহার করবো, এই মানটা যখন ব্যবহার করবো তখন মাথায় রাখবা তোমরা, মাথায় রাখতে হবে কি, কাজ অবশ্যই জুল এককে, কাজ কোন এককে নিতে হবে, জুল এককে, কাজ কোন এককে নিতে হবে, জুল এককে। এবং যে তুমি তাপ ব্যবহার করছিলে, এই যে কিউ অবশ্যই কি ক্যালোরি এককে নিতে হবে, কিউ কিউ নিবা তুমি ক্যালোরি এককে। কি লাগছে, যখন তুমি প্রথম সূত্র ব্যবহার করবা, ডাব্লিউ ইকুয়াল টু যে এককে জুল এককে যদি ব্যবহার করো তাহলে তোমার হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এবং তুমি যদি দ্বিতীয় সূত্র যখন ব্যবহার করবে, দ্বিতীয় অংশটুকু যখন ব্যবহার করবা, তখন মাথায় রাখতে হবে কাজটাকে কোন এককে নিব আমরা, ক্যালোরি এককে। এবং তাপটাকে কি বলি আমরা, তাপটাকে নিব আমরা জুল এককে। ওকে, ক্লিয়ার হয়েছে? এটুকু আমাদের যেন মাথায় থাকে। হ্যাঁ, আর 1 ক্যালোরি সমান তুমি কত জানো? 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটুকু আমরা জানি। ওকে, ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা, এখন কখনো কখনো দেখবা দুইটাই একই এককে আছে। কি আছে? কখনো কখনো দুইটাই একই এককে। এখন দুইটা যদি একক যদি দুইটার সেম থাকে, যদি একক দুইটারই সেম থাকে, মাথা রাখবা জুল পার জুল অথবা ক্যালোরি ক্যালোরি যদি থাকে, উপরের কাজও জুল তাপও জুল, অথবা কাজও ক্যালোরি তাপও ক্যালোরি যদি থাকে, তখন জের মান, তখন আমি ডিরেক্ট লিখবো জের মান 1। জের মান কি লিখবো আমরা? জের মান কখনো কখনো মাথায় লিখবো জের মান আমি লিখতে পারি কি 1। এখন 1 কখন, এটা 1 কখন হবে? 1 তখনই আমি লিখবো, 1 তখনই লিখবো, মাথা রাখবা তখনই 1 জের মান 1 দেবো যখন ডাব্লিউ এবং কিউ এর একক একই হবে, একক একই হবে। ক্লিয়ার হয়েছি? আমি ম্যাথ যখন করাইতে যাবো তখন এটা আরো ক্লিয়ার হবা, তো সমস্যা নাই। এখন খেয়াল করবা, এখানে তোমার কাজ আছে, সেই কাজটা কি? এই কাজ ডাব্লু যে আছে, সেই ডাব্লু কখনো কখনো মাথা রাখবা আপাতত, যদি আমি ওইদিকে গ্রাফ করে রাখছি তোমাদের জন্য, এখানে আগে বুঝাই দিই। এই কাজটা, এই কাজ কি হইতে পারে তোমার? কাজ হতে পারে গতিশক্তি, গতিশক্তি। কাজ হতে পারে তোমার বিভব শক্তি, বিভব শক্তি। কাজ হতে পারে তোমার তাপ শক্তি, কাজ হতে পারে তোমার বিদ্যুৎ শক্তি, যে কোনো শক্তি, বিদ্যুৎ শক্তি। ক্লিয়ার হয়েছে? যে কোনো শক্তি হইতে পারে। ওকে, এবং তোমার যে তাপ দেয়া আছে, সেই তাপটা কি হইতে পারে তোমার? সেই তাপটা তো গৃহীত তাপ অথবা বর্ধিত তাপ। সেই তাপটা কি হতে পারে তোমার? গৃহীত তাপ বা বর্ধিত তাপ, যে কোনো কিছু হইতে পারে। তাপটা কি হতে পারে? গৃহীত তাপ অথবা বর্ধিত তাপ। ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা, পরে কোলোসিয়াসের সূত্রে যাই। এখন কোলোসিয়াস সূত্র কি বলছে আমাদের? কোলোসিয়াস সূত্র বলছে তুমি কোন একটা সিস্টেমে যে তাপ দিবা, যে তাপ দিবা তার কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে, তার শক্তি কি হবে? কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে, তাই না? তোমাকে ব্যাপারটা এরকম বলছে, তোমাকে তুমি কোনো একটা বস্তুকে যে তাপ দিবা তার কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে এবং বাকি অংশটুকু কাজে রূপান্তরিত হবে। বাকি অংশটুকু কি হবে? আমাদের কাজে রূপান্তরিত হবে। কি রয়েছে? এখন এই জিনিসে তোমাদের কিছু কমন ভুল আছে। সেই কমন ভুলটা কি? ওই তুমি ওই সংজ্ঞা কোনটা কোন পজিটিভ কোনটা নেগেটিভ, এই জিনিসগুলোতে একটু ভুল করো, তাই না? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কোনটা কখন কোনটাকে পজিটিভ ধরবো কখন কোনটাকে নেগেটিভ ধরবো, এই জিনিসটা তোমাদের কখনো কখনো ভুল হয়। ওকে, আমি চেষ্টা করবো ভুল যেন না করি। তিনটা জিনিস তোমাকে দিলাম, এই যে তিনটা আলাদা আলাদা জিনিস। এখন কোনটা কখন পজিটিভ কোনটা নেগেটিভ সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। খেয়াল করো কি বললাম প্রথমে, তো ডিকিউ, প্রথমটা ডিইউ, পার্টটা হচ্ছে তোমার ডিডাব্লিউ। হ্যাঁ, এখন পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে, কোনটা কখন পজিটিভ, কখন পজিটিভ, কখন কখন পজিটিভ আর কখন নেগেটিভ হবে, কিভাবে বুঝলাম? খেয়াল করো, ডিকিউ মানে কি? তাপ, প্রদত্ত তাপ। ডিকিউ কি আমাদের? ডিকিউ হচ্ছে আমাদের তাপ। ডিকিউ আমাদের কি? গৃহীত তাপ অথবা বর্ধিত তাপ। এখন খেয়াল করবা, সিস্টেম যদি তাপ গ্রহণ করে, কি বললাম? সিস্টেম যদি তাপ গ্রহণ করে, আমি সিস্টেমটা একটু সুন্দর করে আঁকাই দিই, তোমার সিস্টেম বুঝাইতে আমাদের সুবিধা হবে পরে। হ্যাঁ, আর ওইটা আমাদের একটা সিস্টেম। ওকে, এটা আমাদের একটা সিস্টেম।
ওকে, দুটো আলাদা। এটা আমাদের একটা গ্যাস সিস্টেম, এটা কি আমাদের, এটা একটা আমাদের গ্যাস সিস্টেম, মধ্যে গ্যাস আছে। এখন এই যে গ্যাস আছে, এখন এই সিস্টেমে যদি তুমি তাপ দাও, কি বললাম, এই সিস্টেমে যদি তুমি তাপ দাও, সিস্টেমে তাপ দিলাম, কে তাপ দিল, সিস্টেমকে তুমি তাপ দিচ্ছ, তার মানে সিস্টেম তাপ গ্রহণ করছে, এটুকু বুঝলাম। সিস্টেম তাপ গ্রহণ করে, তাই না, সিস্টেম তাপ গ্রহণ করে, তাই তো। সিস্টেম যদি তাপ গ্রহণ করে, তা তাপ দিল কে, সিস্টেম তাপ গ্রহণ করলে সিস্টেমকে তাপ দেয় কে, মাথা রাখবা, সিস্টেমকে তাপ দিচ্ছে হচ্ছে তোমার পরিবেশ, সিস্টেমকে তাপ দিচ্ছে কে, সিস্টেমকে তাপ দিচ্ছে পরিবেশ, সিস্টেমকে পরিবেশ তাপ দেয়, তাই না। তার মানে সিস্টেম তাপ গ্রহণ মানে পরিবেশ তাপ দিচ্ছে, পরিবেশ তাপ দিচ্ছে, একই কথা। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় সিস্টেম তাপ গ্রহণ করে, তার মানে তোমাকে বুঝতে হবে তাকে তাপ দিচ্ছে কে, তাপ দিচ্ছে তোমার পরিবেশ। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে এটুকু। তাহলে তার উল্টাটা তাহলে কি হবে তোমার, যদি পরিবেশ তাপ গ্রহণ করে, খেয়াল করো কি বললাম, পরিবেশ তাপ গ্রহণ করে, পরিবেশ তাপ গ্রহণ করলে পরিবেশকে কে তাপ দেবে, পরিবেশকে কে তাপ দেবে, তাপ দিচ্ছে তোমার, তাপ দেবে তোমার সিস্টেম, তাপ দেবে কে, সিস্টেম তাপ, সিস্টেম তাপ দিলে সেটা নেগেটিভ। সিস্টেম যদি তাপ নেয়, সিস্টেম যদি তাপ নেয় সেটা পজিটিভ, এবং সিস্টেম যদি তাপ দেয় সেটা হচ্ছে তোমার নেগেটিভ। সরি, সিস্টেম যদি তাপ দেয় সেটা নেগেটিভ, সিস্টেম যদি নেয়, সিস্টেম নিলে পজিটিভ, সিস্টেম দিলে নেগেটিভ। সিস্টেম দিলে, সিস্টেম যদি নেয় তাহলে পজিটিভ, সিস্টেম যদি দেয় তাহলে সেটা নেগেটিভ। এবং সিস্টেমকে তাপ দিয়ে কে দিবে, সিস্টেমকে তাপ দেবে পরিবেশ, এবং সিস্টেম যখন তাপ দিবে কে নেবে, সেটা নেবে পরিবেশ। ক্লিয়ার হয়েছে, এইটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে আমরা। আচ্ছা, এখন কথা হলো অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, আমরা কি বলবো, বৃদ্ধি পেলে পজিটিভ, কি বললাম, বৃদ্ধি পেলে পজিটিভ, হ্রাস পেলে নেগেটিভ, হ্রাস পেলে নেগেটিভ, তাই না। কথা হলো ভাইয়া, যখন বৃদ্ধি পায় তখন কিন্তু তার একটা আরেকটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কখন, মাথা রাখবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কখন পাবে, যখন তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কখন পাবে, যখন তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাপমাত্রা তো কেন বৃদ্ধি পায় তুমি জানো, মেয়ারের যদি প্রকল্প তুমি বলেই থাকো, মেয়ারের প্রকল্প, কি বললাম আমি তোমাদের, তুমি যদি মেয়ারের প্রকল্পটা পড়ে থাকো, মেয়ারের প্রকল্প, তাহলে তোমাদের জানার কথা, মেয়ারের প্রকল্প কি ছিল, মেয়ারের প্রকল্পে ছিল ডিইউ ইকুয়াল টু এফ ভাগ টু এন আর ডিটি, ডিইউ এফ ভাগ টু এন আর ডিটি, এটা আমাদের ছিল, তাই না। এই যে ডিইউ অভ্যন্তরীণ শক্তি এবং ডিটি তাপমাত্রা পরিবর্তন, এই যে ডিইউ এবং ডিটির মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। এটা আমাদের স্বাধীনতার মাত্রা, আমি একটু পরে পড়াশোনার কথা বলবো, এটা নিয়ে সমস্যা নাই। ডিইউ সমানুপাতিক কি, ডিটি। তো এই যে ডিটি যেহেতু, তার মানে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। ঠিক সেম জিনিসটা আমি এখানে বলবো, যে তোমার যদি যদি ডিইউ বৃদ্ধি পায় তাহলে তুমি বলবা কি, তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর যদি ডিইউ হ্রাস পায় তার মানে তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পায়। রয়েছি, এটুকু ক্লিয়ার। এখন তোমাদের এই দুইটা তোমাদের মোটামুটি কারো ভুল হয় না, তোমরা ধরতে পারো মোটামুটি এই দুইটা, অন্যগুলো কি করে যায় না, তবে এই দুইটা ধরতে পারো। এখন তোমাদের মধ্যে সবথেকে কনফিউশন থাকে এই কাজ নিয়ে নয়, সবথেকে কনফিউশন থাকে কোথায়, কাজটা কখন পজিটিভ কখন নেগেটিভ। মাথা রাখবা, কাজ কখন পজিটিভ, তুমি এই জিনিসটা জেনারেলি তুমি জানো, যদি কেউ নিজে নিজে কাজ করে, যদি কেউ নিজে নিজে কাজ করে সেই জিনিসটা কি হয় আমাদের, সেটা পজিটিভ হয়। যদি কেউ নিজে নিজে কাজ করে সেই জিনিসটা কেমন হয়, সেটা পজিটিভ, তার মানে তার কাজ করার আগ্রহ আছে। আর কাউকে যদি জোর করে কাজ করাই, সেই জিনিসটা আমাদের কাজে আগ্রহ নাই, সেই কাজটা আমাদের ইফেক্টটা ভালো হবে না, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ, সেটা আমাদের কি নেগেটিভ। ক্লিয়ার হয়েছি। তার মানে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, কি বললাম আমি, যদি নিজে নিজে কাজ করে, কে নিজে নিজে কাজ করবে, সিস্টেম কাজ করবে। কে নিজে নিজে কাজ করে, সিস্টেম। এখন সিস্টেম যদি কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে, তাহলে কার উপর কাজ করবে, কাজটা করবে পরিবেশের উপর। কারণ দেখো, খেয়াল করবা, সিস্টেম তোমার এটা আছে, এবং সিস্টেম কাজ করতেছে, তার মানে সিস্টেম কাজ করতেছে মানে কি, তোমার সিস্টেমের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, পিস্টনটা তোমার উপর দিকে চলে যাবে। সিস্টেম যেহেতু নিজে নিজে কাজ করতেছে, সিস্টেম যেহেতু নিজে নিজে কাজ করতেছে, তার মানে সিস্টেমটা পরিবেশের উপর একটা প্রেশার সৃষ্টি করবে, পরিবেশের উপর একটা কাজ করবে, সেই পরিবেশের উপর কাজ করার পর সিস্টেমের আয়তনটা বৃদ্ধি পাবে, তাই তো। দেখো ব্যাপারটা দেখো, সিস্টেম বাইরে দিকে একটা চাপ দিবে, এই কারণে সেটা আয়তন বৃদ্ধি পাবে, তাই না। সিস্টেমের সিস্টেম বাইরের দিকে একটা চাপ দিবে, পরিবেশকে একটা চাপ দিবে, তার মধ্যে কি হবে, তার আয়তনটা বৃদ্ধি পাবে। তারপরে সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে, অর্থাৎ
সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে। খেয়াল করবা, সিস্টেম নিজে কাজ করা মানে কি, সিস্টেম পরিবেশের উপর কাজ করে। কাজটা হচ্ছে কার উপর? পরিবেশের উপর। তাহলে পরিবেশের উপর কৃত কাজ বা সিস্টেম কর্তৃক কাজ, খেয়াল করবা, পরিবেশের উপর কৃত কাজ অথবা সিস্টেম কর্তৃক কৃত কাজ, ব্যাপারটা দুইটাই একই জিনিস। খেয়াল করো কি বললাম আমি, যদি না বুঝো আমাকে বলবা, এটা কিন্তু তোমাদের কনফিউশন হয় খুব বেশি। পরিবেশের উপর কৃত কাজ, পরিবেশের উপর কৃত কাজ অথবা তুমি কি বললা, অথবা তুমি বলতে পারো এভাবে, সিস্টেম কর্তৃক কৃত কাজ, সিস্টেম কর্তৃক কৃত কাজ। কৃত কাজ একই কথা, হ্যাঁ, পরিবেশের উপর কৃত কাজ অথবা সিস্টেম কর্তৃক কৃত কাজ, কিন্তু আমাদের কথাটা একই। হ্যাঁ, এবং সিস্টেম যখন কাজ করবে, সিস্টেম যখন কাজ করবে, সিস্টেম যখন কাজ করবে, মাথায় রাখবে, সিস্টেম যদি কাজ করে তাহলে তোমার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি। এই জিনিসটা তোমরা রিয়েলাইজ করতে পারবা কিভাবে আয়তন বৃদ্ধি পায়। আর তুমি জানো ডি ডাব্লিউ ইকুয়াল টু তুমি লিখতে পারো এরকম করে, তাই না? তোমার মনে থাকার কথা ডিইউ প্লাস পিডিভি, ডিইউ প্লাস পিডিভি। পিডিভি মানে কি, আমাদের কাজটা। ডি ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কি, তো পিডিভি, তাই না? তুমি দেখো ডিভি যদি পজিটিভ হয় তাহলে তুমি কাজও পজিটিভ পাইতা, ডিভি যদি নেগেটিভ হয় তাহলে তুমি কাজটাও নেগেটিভ পাইতা। তার মানে তুমি কি বলবা, ডিভি যদি পজিটিভ আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন যদি বৃদ্ধি পায়, তার মানে সিস্টেমটা কাজ করতেছে কার উপর কাজ করতেছে, পরিবেশের উপর কাজ করতেছে। পরিবেশের উপর কৃত কাজ অথবা সিস্টেম কর্তৃক কৃত কাজ অথবা আয়তন বৃদ্ধি, তাহলে এগুলো কি নির্দেশ করতেছে, আমাদের নির্দেশ করতেছে কাজটা আমাদের পজিটিভ। তার উল্টাটা তাহলে কি হবে, দেখো তুমি যদি বাইরে থেকে চাপ দাও, বাইরে থেকে চাপ দিচ্ছ, তার মানে কি তুমি কাজ করাচ্ছ, কার উপর কাজ করাচ্ছ, সিস্টেমের উপর কাজ করাচ্ছ, কি হয়েছি, তারপরে পরিবেশ কর্তৃক কৃত কাজ। তারপরে কি বললাম আমি, পরিবেশ কর্তৃক কৃত কাজ, পরিবেশ কর্তৃক কৃত কাজ অথবা সিস্টেমের উপর কাজ। খেয়াল করো, পরিবেশ কর্তৃক কৃত কাজ, পরিবেশ থেকে তুমি চাপ দিচ্ছ, এই পিস্টনকে ধরে চাপা দিচ্ছে, তারপরে কি আয়তনটা নিচে দিকে কমে যাচ্ছে, তাহলে তুমি বলবা পরিবেশ কর্তৃক কৃত কাজ, পরিবেশ কর্তৃক কৃত কাজ অথবা সিস্টেমের উপর কাজ, সিস্টেম এর উপর কাজ। কি হয়েছে, পরিবেশ কর্তৃক কৃত কাজ অথবা সিস্টেমের উপর কাজ। কি হয়েছে, এইটুকু ক্লিয়ার হয়েছো? কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই জিনিসটা যদি তুমি না বুঝো তাহলে তোমার ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, এই ছকটা আমাদের মাথা রাখতেই হবে, কিছু করার নাই, মাথা রাখতেই হবে। ওকে, আচ্ছা, এখন কথা হলো, যখন আমি প্রথম সূত্র নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কি করতে হবে, বিভিন্ন তাপগতীয় সিস্টেম নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। তোমাদের জানো তাপগতীয় প্রক্রিয়া কয়টা আমাদের আছে, বা সিস্টেম আমাদের কয় প্রকার আছে। সিস্টেম ছিল আমাদের কয় প্রকার, 3 প্রকার, আমরা জানি সিস্টেম কয় প্রকার। আচ্ছা, আমি সিস্টেম নিয়ে একটু কথা বলে দিই, এমসিকিউ তোমাদের কাজে লাগবে। সিস্টেম কয় প্রকার আমাদের, সিস্টেম নিয়ে একটু কথা বলবো, তারপর তোমাদের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবো। সিস্টেম কয় প্রকার ছিল, সিস্টেম ছিল আমাদের 3 প্রকার। সিস্টেম কয় প্রকার, সিস্টেম আমাদের 3 প্রকার। সিস্টেম কয় প্রকার, ডিকিউ এরটা একবার বুঝাবো। আচ্ছা ঠিক আছে, ডিকিউ কি আমাদের, আমি কি বলছিলাম, ডিকিউ হচ্ছে তাপমাত্রা, ডিকিউ আমাদের তাপমাত্রা। এখন কথা হলো তাপ, তুমি যদি সিস্টেমকে তাপ দাও, সিস্টেমকে যদি তাপ দেয়, তাহলে সিস্টেম যদি তাপ নেয়, ব্যাপারটা বুঝো, সিস্টেম যদি তাপ নেয় তাহলে পজিটিভ। সিস্টেমকে কে তাপ দিবে, সিস্টেমকে তাপ দেয়। খেয়াল করো, তুমি তাপ দিচ্ছ, তুমি এখানে কি করতেছো, তাপ দিচ্ছ। তাপ যদি সিস্টেমে যদি তুমি তাপ দাও, তারপরে কে দিল তাপ, তুমি দিচ্ছ। তুমি কোথাকার, কিসের অংশ, তুমি পরিবেশের অংশ, তুমি সারাউন্ডিংসের অংশ, তুমি পরিবেশের অংশ। যেহেতু পরিবেশের অংশ, তবে পরিবেশ তাপ দিচ্ছে, কাকে দিচ্ছে, সিস্টেমকে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে তোমার পজিটিভ, এই জিনিসটা কি আমাদের পজিটিভ। কি হয়েছি, আর নেগেটিভ কখন হবে, যদি তোমার সিস্টেম তোমাকে দিচ্ছে, সিস্টেম তোমাকে দিচ্ছে মানে কি, পরিবেশকে দিচ্ছে। যদি সিস্টেমটা তাপ দেয়, তাহলে সেটা নেগেটিভ, কাকে দিবে, পরিবেশকে দিবে, নেগেটিভ। ক্লিয়ার হয়েছি। আর সিস্টেম যদি তাপ নেয় তাহলে পজিটিভ, কে দিবে, সিস্টেম তো নিল, তাহলে কে দিল তোমার পরিবেশ, তাহলে পরিবেশ যদি দেয় তাহলে সেটা তোমার নেগেটিভ, পজিটিভ। ক্লিয়ার হয়েছে, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, আর আমি তারপর বললাম তোমাদের সিস্টেম কয় প্রকার, বলছি আমি, সিস্টেম হচ্ছে তোমার তিনটা আছে। সিস্টেম কয়টা আছে আমাদের, তিনটা। একটা হলো ওপেন,
ওপেন সিস্টেম, একটা কি ওপেন বা উন্মুক্ত, তাই না, উন্মুক্ত সিস্টেম। এটা কি তোমার ক্লোজ সিস্টেম, ক্লোজড অথবা বদ্ধ সিস্টেম। এটা তোমার ছিল আইসোলেটেড, আইসোলেটেড অথবা বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন। হ্যাঁ, তো এই যে তিনটা সিস্টেম ছিল তোমাদের, তিনটা আলাদা আলাদা সিস্টেম আছে আমাদের। তিনটা আলাদা আলাদা সিস্টেমের বৈশিষ্ট্য কেমন কেমন খেয়াল করবা। বৈশিষ্ট্যটা কি কি ছিল আমাদের এখানে বলো দেখি। ওপেন সিস্টেমে কি হয়, ওপেন সিস্টেমে খেয়াল করবা, এই সিস্টেমগুলো যে হয়েছে আমাদের, সিস্টেমগুলো আমাদের কিসের উপর ডিপেন্ড করে হয়েছে, সিস্টেমগুলো ডিপেন্ড হয়েছে তোমার একটা হলো তোমার ভর এবং একটা শক্তি। ভর এবং শক্তির আদান প্রদানের উপর ডিপেন্ড করে এই সিস্টেম তোমার তিন প্রকার, ভর এবং শক্তির আদান প্রদানের উপর ডিপেন্ড করে। এখন কথা হলো ওপেন সিস্টেমে কি হয়, ওপেন সিস্টেমে তোমার ভর ও শক্তি আদান প্রদান করতে পারে, কি করতে পারে, আদান প্রদান করে। কি হয়েছি, ওকে। কি বললাম আমি তোমাদের, ভর এবং সিস্টেম আদান প্রদান করতে পারছে কোথায়, ওপেন সিস্টেম। যেমন তোমাকে যদি বলি এই একটা তোমার রান্না করার কড়াই, এখানে তুমি কি করবা, এই তাপ দেওয়া শুরু করবা। যদি তাপ দাও তাহলে কি হচ্ছে, তুমি দেখো খেয়াল করবা, এই সিস্টেমটা তোমার তাপ নিচ্ছে, সিস্টেমটা কি করবে, তোমার তাপ নিচ্ছে। তার মানে কি, তাপ নেওয়া মানে কি, তাপ একটা শক্তি, তাহলে সিস্টেমটা তোমার কাছে শক্তি নিতে পারছে, সিস্টেমটা তোমার কাছে শক্তি নিতে পারে। খেয়াল করো, এটা শুধু এটা রান্নার কোনো ঢাকনা নেওয়ার কিছু দিনই আমি, সেই সিস্টেমে কিন্তু তোমার তাপ নিচ্ছে, তাপ নিচ্ছে মানে কি, শক্তি আদান প্রদান করতে পারছে। এবং খেয়াল করবা, বাষ্প হয়ে উড়ে যায় না তোমার, বাষ্প হয়ে যখন উড়ে যায় তার মানে কি হয়, এই যে তোমার সিস্টেমটা ছিল সেখান থেকে ভরও তোমার কি হয়েছে, পরিবেশে চলে যাচ্ছে। যদি ভরও চলে যায়, যেহেতু ভরও চলে যায় এবং তাপও আদান প্রদান করতে পারে, এই কারণে সিস্টেমটা নয় কি আমাদের ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম। কি হয়েছি, আর এটা কি আছে তোমার ক্লোজ সিস্টেম। কারণ ক্লোজ সিস্টেমে কি হবে খেয়াল করবা, আমি যদি এই সিস্টেমে এখন ঢাকনা লাগাই দিই, এই জিনিসটাতে এখন কি করলাম আমি, ঢাকনা দিয়ে দিলাম। কি হয়েছি, এখন ঢাকনা যদি দিয়ে দাও তুমি তাহলে কি হবে দেখো খেয়াল করবা, এই যে জিনিসটা আছে সে তো তাপ আদান প্রদান করবে, তাপ আদান প্রদান করবে, তার মানে কি শক্তির আদান প্রদান হচ্ছে। তারপরে কি হচ্ছে আমাদের, শক্তি আদান প্রদান হচ্ছে, আদান প্রদান করে। ওকে, এই কথা, তুমি তো ঢাকনা দিচ্ছ, ঢাকনা দেওয়ার ফলে কি হচ্ছে, বাতাসটা বা জলীয় বাষ্প উড়ে যাইতে পারছে না, তার মানে কি ভরটা তোমার আদান প্রদান হচ্ছে না, ভর আদান প্রদান হবে না। ক্লিয়ার হয়েছি, ওকে, ভরটা আদান প্রদান হচ্ছে না। এখন এইটুকু আমাদের ক্লিয়ার হলো। এখন কথা হলো আবদ্ধ জিনিসটা কি, এখন তুমি এই জিনিসটা একটা আমি এমন একটা অন্তরকের মধ্যে রাখবো, এমন একটা সিস্টেমের মধ্যে রাখলাম যেটা তাপ কুপরিবাহী, এমন একটা সিস্টেমের মধ্যে রাখলাম, এমন একটা পরিবেশের মধ্যে রাখলাম, সেটা কি আমাদের তাপ কুপরিবাহী। এখন যদি তাপ কুপরিবাহী হয়, এই জিনিসটা যদি তোমার তাপ কুপরিবাহী হয়, তাপ কুপরিবাহী যদি হয়, তার মানে কি তাপ দিবেও না নিবেও না, তাপ সে কাউকে দিবেও না, তাপ কাউকে নিবেও না। তার মানে কি দেখো, তুমি বাইরে থেকে যতই তাপ দাও না কেন সে তাপ নিবে না, সে তাপ যদি না নেয় তোমার ভর আদান প্রদান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি রয়েছি, তার মানে তুমি বলবা কি, শক্তি আর তাপ, আর শক্তি এবং ভর আদান প্রদান করে না, আদান প্রদান করে না। কি হয়েছে, এটা একটা সুন্দর একটা উদাহরণ আছে, কি সুন্দর হচ্ছে তোমার ফ্লাক্স। এটা কি উদাহরণ, কি আমাদের ফ্লাক্স। ওকে, ওই গ্রামে দেখবা আইসক্রিম নেওয়ার জন্য তোমার আইসক্রিম বিক্রি করার জন্য একটা বক্স তৈরি করে, তাই না, এই জিনিসটা আমাদের কি একটা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম, অথবা ফ্লাক্স একটা কি আমাদের আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। কি হয়েছে, যদিও আমাদের 100% আইসোলেটেড সিস্টেম পাওয়া যায় না, তারপরেও যেটুকু পাওয়া যায় কাছাকাছি যেটুকু পাওয়া যায় সেটাকে বলতে আমরা ফ্লাক্স। ক্লিয়ার হয়েছি, আচ্ছা। এখন কথা হলো সিস্টেম যখন বললাম, সিস্টেমের পর আমাদের লাগবে কি, তাপগতীয় প্রক্রিয়া। কি লাগবে, তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া। এখন তাপগতীয় প্রক্রিয়া কয়টা আছে আমাদের, তাপগতীয় প্রক্রিয়া আছে আমাদের চারটা। তাপগতীয় প্রক্রিয়া আছে কয়টা আমাদের, তাপগতীয় প্রক্রিয়া আছে আমাদের চারটা। কি বাঁকা হয়েছে, তাপগতীয় প্রক্রিয়া আছে আমাদের কয়টা, চারটা। চারটা কি কি, একটাকে বলি আমরা সম আয়তনীয় প্রক্রিয়া। কি সম আয়তন,
সম আয়তন। সম আয়তনে কি হয়, সম আয়তন কেন বলি, কারণ আয়তন সমান থাকে। আয়তন কি থাকে আমাদের, আয়তনটা আমাদের সমান থাকে। আয়তন যদি সমান থাকে তার মানে কি, তুমি কি বলবো dv0, আয়তন সমান থাকে মানে কি dv0। ব্যাপারটা করে ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট থাকা মানে কি আয়তন 0 হয়। এখন আয়তন যদি 0 হয় তুমি বলো তো কাজ কত হবে, তুমি জানো dq সরি dw, dw ইকুয়াল টু কি p dv, dv0 তার মানে কি কাজ তোমার 0। dw ইকুয়াল টু p dv, যদি কাজ 0 হয়, কাজ যদি 0 হয় তাহলে তুমি কি বলবো দেখো তো দেখি, dq ইকুয়াল টু du প্লাস dw, তাই না? dw তো 0 তার মানে কি তুমি হচ্ছে du, তাহলে dq ইকুয়াল টু du। কোন প্রক্রিয়ায় গৃহীত তাপ বা বর্জিত তাপ অভ্যন্তরীণ শক্তির সমান হয়, কোন কোন প্রক্রিয়ায়, সেটা হচ্ছে তোমার সম আয়তনীয় প্রক্রিয়া বা সম আয়তনীয় প্রক্রিয়া। কি হয়েছে, কোন কোন প্রক্রিয়া কি হবে আমাদের গৃহীত তাপ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হবে, সেটা হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়া। ভাই ফোকাসে মনে ঝামেলা হচ্ছে, বুঝলাম না। ওকে, এইটুকু আমরা মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? কি রে, এখনো হচ্ছে ফোকাস ঠিক হয়নি? এই তো এখন ঠিক আছে, ঠিক আছে, ফোকাস এখন ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আরেকটা কি আছে আমাদের, আরেকটা তাপ হচ্ছে তোমার সমচাপীয় প্রক্রিয়া, সমচাপ, সমচাপ। সমচাপ কি, সমচাপ হচ্ছে তোমার চাপ কনস্ট্যান্ট। সমচাপ কি আমাদের চাপ কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে? চাপ কনস্ট্যান্ট, এখন চাপ কনস্ট্যান্ট থাকলে তো তুমি জানো চাপ কনস্ট্যান্ট যদিও, তাহলে তুমি এই এই সিস্টেমে দেখো তুমি কি পাচ্ছ, দেখো তুমি তো ডিকিউ দিচ্ছ, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, পিডিভি, তাই না? পিডিভি এটা আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কাজের সূত্র হয় কি, আমাদের কাজের সূত্রটা এরকম হয় পি ডিভি অথবা পি ভি টু মাইনাস ভি ওয়ান, এটা আমাদের হইতো। কি হয়েছে এটুকু? আচ্ছা, এখন কথা হলো এই দুইটা তো বুঝলাম। এখন তোমাকে যদি বলি সম আয়তনে কৃতকাজের বা পি ভার্সেস ভি এর গ্রাফ কেমন হবে, সম আয়তনে পি ভার্সেস ভি এর গ্রাফ, পি ভার্সেস ভি এর গ্রাফ কেমন হবে, তাই না? সম চাপে গ্রাফটা আমি সাথে দেখাই দিই। গ্রাফটা যদি দেখো, একদিকে আমি পি নিব, আরেকদিকে কি নেব কি আমি, আরেকদিকে নেব আমি পি, তাহলে এটা কি হচ্ছে পি ভার্সেস ভি এর গ্রাফ। এটা যদি সম আয়তনিক গ্রাফ, এটা যদি সম আয়তন, যদি এটা আমাদের কি সম আয়তন, তাহলে তোমার গ্রাফটা দাঁড়াবে এরকম, আয়তন সমান, আয়তন কেমন সমান, তাই না? আয়তন যদি সমান হয় সেই ক্ষেত্রে কৃতকাজ কত, সেই ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে 0। মাথা রাখবা এই গ্রাফ থেকে কৃতকাজ কিভাবে বের করা যায়, গ্রাফ থেকে তুমি কৃতকাজ কিভাবে বের করবা, এই যে তোমাকে গ্রাফটা দেওয়া থাকবে, সেই গ্রাফের ভি অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল দখল করবে, সেই গ্রাফটা ভি অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল দখল করবে সেটাই হলো তার কৃতকাজ। যেমন তোমাকে যদি বলছি, তুমি দেখো বি অক্ষের সাথে এটার কোনো ক্ষেত্রফলই দখল করে না, বি অক্ষের সাথে এটা যেমন কোনো ক্ষেত্রফলই দখল করে, এই ক্ষেত্রে তুমি বলবা কাজ হচ্ছে তোমার 0। কিন্তু কথা হলো পয়েন্টটা যদি দাও তাহলে পয়েন্টটা আরো ভালো বুঝবা, পয়েন্টটা তোমার আরো ভালো বোঝার কথা। দেখো ব্যাপারটা বুঝো এরকম, ধরো তোমার এইদিকে তোমার ভি, এইদিকে তোমার পি, তাই না? গ্রাফটা সমচাপ যেহেতু, তার গ্রাফটা তুমি পাবা এরকম। এই যে গ্রাফটা পাইলাম আমি, এই গ্রাফে দেখো যেহেতু সমচাপ, চাপের সাথে যাতে কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু সমচাপ, তুমি কি বলবা, তুমি বলবা দেখো ভি অক্ষের সাথে, ভি অক্ষের সাথে তোমাকে যদি গ্রাফ আঁকাই, কি বললাম আমি, ভি অক্ষের সাথে তুমি গ্রাফ আঁকাবা। তাহলে ভি অক্ষের সাথে তুমি যদি গ্রাফ, এই যে লম্ব টানলা, এই যে লম্ব টানলা, এই অংশটুকু, এই অংশটুকু যে তোমার কাজ, এই অংশটুকু কি তোমাদের কাজ, তাহলে তুমি খুব সহজে বের করতে পারিতা। এটা তোমার কি, এই দিকে তোমার পি, এটা এই অংশটুকু তোমার পি, এই অংশটুকু তোমার দেখো ভি ওয়ান, এটা ভি টু, তাই না? ভি টু মাইনাস ভি ওয়ান, তুমি দিন শেষে তুমি দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে যায়। তার মানে এই যে ক্ষেত্রফলটা তুমি পাচ্ছ, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি হয় তোমার, ক্ষেত্রফল কাজ নির্ণয় করতেছে, ক্ষেত্রফলটাই কি, ক্ষেত্রফলই কাজ নির্দেশ করতেছে। কি হয়েছে এটুকু, বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো এটা যদি সম আয়তন আর এটা যদি সমচাপ, কোনটা কোন সূত্র মেনে চলবে,
তুমি জানো আদর্শ গ্যাসের সূত্রগুলোতে তুমি চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং লুসাকের সূত্র পড়ছিলে। চার্লস, বয়েল এবং লুসাকের সূত্র পড়ছিলে। এখন যেহেতু আয়তন সমান থাকে এবং এখানে চাপ সমান থাকে, সমচাপ চাপ সমান ধরে যেটা কিসের সূত্র? চার্লসের সূত্র তুমি জানো। তাহলে এই অংশটুকু কিসের সূত্র মেনে ধরবে? চার্লসের সূত্র মেনে চলে, চার্লসের সূত্র, তাই না? ওকে। আর এখানে আয়তন সমান, আয়তন সমান হলে কিসের সূত্র? আয়তন সমান হলে তার মানে কি থাকতে তোমার? হ্যাঁ, এটা হচ্ছে তোমার লুসাকের সূত্র, তাই না? লুসাকের সূত্র কি লিখছি? লুসাকের সূত্র। ওকে, ব্যাপারটা তোমার এখানে দাঁড়াচ্ছে এরকম, যেহেতু চার্লসের সূত্র তুমি এই জিনিসটা তো জানো, তাই না? আমি যেটা ভুলে যাই এই ব্যাপারটা, ওই একটা জিনিস দিয়ে মাথা রাখি, P1 V1 ভাগ T1 P2 V2 ভাগ T2। এই সূত্র দিয়ে মনে রাখি কিভাবে? যেহেতু এখানে চাপ সমান, যেহেতু চার্লসের সূত্র চাপ সমান, তাহলে তুমি লিখবা V1 ভাগ T1 ইকুয়াল টু V2 ভাগ T2। আর এখানে এখানে আমরা কি লিখবো? যেহেতু আয়তন সমান, লুসাকের সূত্র মেনে চলে। লুসাকের সূত্র কোনটা? P1 ভাগ T1, P1 ভাগ T1 ইকুয়াল টু P2 ভাগ T2। এই অংশটুকু মেনে চলো। কি হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, এর কথা হলো এখন যাবো আমরা সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? এটা তো একটু বড় লাগবে আমাদের। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে জানো যে তাপ সমান, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা সমান, সম উষ্ণ তাপমাত্রা সমান, তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা টি কনস্ট্যান্ট, তাই না? ওকে, যদি কনস্ট্যান্ট তাহলে ডিটি কত হবে? ডিটি হয় তোমার জিরো। ডিটি কত হবে? জিরো। তুমি জানো মেয়ারের প্রকল্প থেকেই আমরা একটু আগে দেখলাম তাপমাত্রা পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের সমান। যেহেতু তাপমাত্রা পরিবর্তন জিরো, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? জিরো হবে। যদি জিরো হয় তাহলে তুমি লিখবা কি? ডিইউ জিরো। ডিইউ কত? জিরো। এখন যদি ডিইউ জিরো হয় তাহলে তুমি দেখো, খেয়াল করবা, ডি কিউ তুমি যতটুকু তাপ দিচ্ছ, ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিইউ তোমার তো ভেরিশ হয়ে যাচ্ছে জিরো, জিরো প্লাস ডিডাব্লিউ, তো তুমি লিখবা কি? ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। ডি কিউ ইকুয়াল টু কি আমাদের? ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। এইটুকু ক্লিয়ার? ডি ডাব্লিউ সমান আবার কি হয়? তোমাদের সূত্রটা মাথায় রাখার কথা, এন আর টি লন টি টু ভাগ টি ওয়ান। এন আর টি কি? লন টি টু ভাগ ভি টু ভাগ ভি ওয়ান, ভি টু ভাগ ভি ওয়ান। ঠিক আছে? এন আর টি লন ভি টু ভাগ ভি ওয়ান। এখন কথা হলো, এই যেহেতু তাপমাত্রা সমান, তাপমাত্রা সমান থাকে কোন সূত্রে? তাপমাত্রা সমান থাকে বয়েলের সূত্রে, তাই না? বয়েলের সূত্রে, বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র যদি মেনে চলে তাহলে তুমি কি লিখবা এখানে? P1 V1 ইকুয়াল টু P2 V2। এখান থেকে তুমি যদি দেখো তাহলে V1 V2 ভাগ V1 কত হবে? V2 ভাগ V1 তুমি পাচ্ছ এরকম P1 ভাগ P, তাই না? তাহলে তুমি মাথা রাখবা DQ ইকুয়াল টু বা DQ ইকুয়াল টু DW ইকুয়াল টু NRT লন V2 ভাগ V1, অথবা ওই V2 ভাগ V1 এ তুমি লিখতে পারো NRT লন P1 ভাগ P2। বুঝতে পারছি? যদি চাপ দেওয়া থাকে তুমি চাপের সূত্র দিয়ে ম্যাথ করবা, আর যদি আয়তন দেওয়া থাকে তুমি আয়তনের সূত্র দিয়ে ম্যাথ করতে পারবা। ক্লিয়ার হয়েছে? এটুকু এটুকু ক্লিয়ার হয়েছে? এখন সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কেমন হয় তুমি জানো। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা খুব সুন্দর গ্রাফ, একটা অধিবৃত্তর মতো হয়, এইরকম একটা হয়, তাই না? ওকে, ক্লিয়ার হয়েছে? এটা নিয়ে আর কোনো কথাবার্তা নাই আপাতত। আমি পরে রুদ্রতাপীয় প্রক্রিয়া এখন চলে যাবো। যেহেতু এটা আমাদের সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এই সূত্রটা মেনে চলে এবং যাবো আমরা এখন কোথায়? রুদ্রতাপীয় প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া কি হয়? কোন কালার নিব? এই কালার কি দেখা যাবে? রুদ্রতাপীয় প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া বানান কি রে? প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া কি? রুদ্রতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে এই প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি হচ্ছে আমাদের ডি কিউ ইকুয়াল টু জিরো। রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য একটা আইসোলেটেড সিস্টেম লাগবে, তোমাদের মাথায় রাখতে হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়া কি হবে আমাদের? একটা আইসোলেটেড সিস্টেম। এখন খেয়াল করবা, এখানে চাপও কনস্ট্যান্ট না, আয়তনও কনস্ট্যান্ট না, তাপমাত্রাও কনস্ট্যান্ট না। তাহলে এখানে তুমি চার্লসের সূত্র, বয়েলের সূত্র, লুসাকের সূত্র কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারবে না। এখানে আমাদের কি করতে হবে? নতুন কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? নতুন কয়েকটা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে। কি কি সূত্র আমাদের এখানে আছে সেটা হচ্ছে তোমার, কি কি সূত্র আছে আমাদের এখানে? এই তোমার পি ভি গামা ইকুয়াল টু, আমি একটু সুন্দর করে সাইডে লিখে দিই এই জিনিসটা, এর ভিতরে একটা বক্স করে দিই, তাই না? তাহলে তোমাদের আরো ভালো হবে।
পি ভি গামা ইকুয়াল টু P1 V1 গামা P2 V2 গামা P2 V2 গামা। ওকে, এটা কি সূত্র আছে তোমার? T1 V1 গামা ইকুয়াল টু T2 V2 গামা আর T1 P1 1 মাইনাস গামা ভাগ গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ভাগ গামা। কি হয়েছে? এই সূত্রগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সূত্রগুলো কি আমাদের একটু মাথায় রাখতে হবে। কি হয়েছে? আচ্ছা, রুদ্রতাপী প্রক্রিয়ায় ডি কিউ তো আমাদের 0 হয়, তাই তুমি লিখবা কি ডিইউ প্লাস সরি তুমি জানো ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই অংশটুকু যদি 0 হয় তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। তার মানে যদি তাপমাত্রা তুমি বাড়াও, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কাজ হবে কি তোমার নেগেটিভ। এবং যদি তুমি কি করো, অভ্যন্তরীণ শক্তি যদি কমাও, মানে তাপমাত্রা যদি কমাও, তাহলে কাজ হবে তোমার পজিটিভ। কি হয়েছে এইটুকু? আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো তোমার এরকম, ডিইউ যদি পজিটিভ হয় কাজ নেগেটিভ, ডিইউ যদি নেগেটিভ হয় কাজ আমাদের পজিটিভ। কি হয়েছে? ওকে, আচ্ছা, এখন এই যে সূত্রগুলো পাইলাম, এখানে আমি কাজের সূত্রটা কি পাই? আমি কাজের সূত্র পাই এরকম, ডাব্লিউ ইকুয়াল টু বা ডিডাব্লিউ ইকুয়াল টু আর ভাগ এন আর ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1। ওকে, এন আর 1 মাইনাস গামা T2 মাইনাস T1। সূত্র কি ঠিক আছে আমার? ওকে, ঠিক আছে, এন আর 1 মাইনাস গামা T2 মাইনাস T1। ক্লিয়ার হয়েছে? তো কোনো দেখবে এইভাবে লেখা আছে, এন আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2, একই কথা। হ্যাঁ, আবার কনফিউশন ভাবিও না যে আলাদা আলাদা কোনো কিছু করছি কিনা, একই জিনিস। ক্লিয়ার হয়েছে এইটুকু? আচ্ছা, যদি হয় তাহলে আমরা মনে হয় ম্যাথগুলো করতে পারবো। আমরা এখন যে ম্যাথগুলো দেওয়া আছে মোটামুটি আমি থিওরি নিয়ে, জেনারেল যে থিওরিগুলো ছিল তোমাদের, সেই থিওরিগুলো নিয়ে প্রথম সূত্রের থিওরি সবগুলো আলাদা করে দিয়েছি। যেগুলো গ্রাফ ছিল গ্রাফগুলো আমি আলাদা করে দিলাম। আচ্ছা, এটার গ্রাফ কেমন হবে, তাই না? গ্রাফটা আমি লিখে দিই। এটার গ্রাফ কেমন তোমরা জানো, এইটার গ্রাফ আমাদের একটু আগের মতোই, শুধু একটু খাড়া, তাই না? এটার থেকে একটু এটা গামা পরিমাণ খাড়া হয়, এটা জানি। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ রুদ্রতাপী প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় গামা গুণ খাড়া। এটা এই জিনিসটা, এই গ্রাফটা কেমন হয়? সমষ্ণ এর তুলনায় গামা গুণ খাড়া, তাই না? গামা গুণ খাড়া। গামা নিয়ে তো একটু পরে আলোচনা করতে যে সমস্যা নাই, ব্যাস আসলে আলোচনা করে দেবো। ওকে, এখন পরেরটা বুঝো। বলছে কি, কোন সিস্টেমের থিওরিতে কি যদি সমস্যা থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, তোমার সমস্যা নেই। থিওরিতে যদি কোনো সমস্যা থাকে তোমাদের, এখন খেয়াল করো কি বলছো তোমাদের এখানে, কোনো সিস্টেমের 1500 জুল তাপশক্তি শোষণ করে। কোনো সিস্টেম 1500 জুল তাপশক্তি শোষণ করে। এখন কথা হলো, সিস্টেম যদি শোষণ করে তাহলে সেটা কি হয় তোমাদের? সেই অংশটুকু তোমার পজিটিভ। হ্যাঁ, সিস্টেম তাপ শোষণ করছে, যেহেতু সিস্টেম তাপ শোষণ করলে সেটা পজিটিভ, মানে সিস্টেম তাপটা নিছে এবং ওই সিস্টেমটা কত জুল কাজ করছে? 82 জুল কাজ সম্পাদন করছে। কতটুকু? 82 জুল। এখন খেয়াল করো, সিস্টেম যেহেতু কাজ সম্পাদন করছে, করলে সেটা কি হয়? প্লাস হয়। এখন সিস্টেমটা কি বলছে? অন্তঃস্থ শক্তি, সিস্টেমের অন্তঃস্থ। তাহলে তুমি জানো ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। অতএব ডিইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডিডাব্লিউ। এখানে তোমার 1500 মাইনাস 82 লিখতে পারো 1408 আর 1 1418 এত জুল। হয়েছি? আচ্ছা, পরে ম্যাথ কি বলছে? একটা সিস্টেম 1500 জুল তাপ শক্তি শোষণ করে, বা একটা সিস্টেমে 1500 জুল তাপ শক্তি প্রয়োগ করা হলো, মানে সিস্টেম তাপটা গ্রহণ করছে এবং অন্তঃস্থ শক্তি এত জুল বৃদ্ধি পেল। তার ডিডাব্লিউ কত? খেয়াল করো, এইটুকু তাপ সিস্টেম গ্রহণ করছে, তার মানে পজিটিভ। আর এইটুকু তাপ কি করছে? সিস্টেম অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে, তাই না? বৃদ্ধি পেলে এটা কি হয় আমাদের? পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে তুমি কি লিখবা? ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, যদি হয় তাহলে তুমি ডি কিউ তো জানো 150, ইকুয়াল টু ডিইউ কত? 60 প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু 150 মাইনাস 60। যদি হয় তাহলে তুমি মাথা পাচ্ছ কত? 60 যদি হয় তাহলে কত হচ্ছে তোমার? 90 এত জুল। ক্লিয়ার হয়েছে এইটুকু? ক্লিয়ার হয়েছো? আচ্ছা, পরের ম্যাথে যদি যাই আমরা। আচ্ছা, পরের ম্যাথ না, পরে মূলত তোমাদের
যে আগে যে থিওরিগুলো আলোচনা করছি সেই থিওরিগুলোকে একটু ভাগায় ভাগায় দেওয়া আছে। আগে তোমাদের একটু থিওরি দিয়েছিলাম, এই ঠিক সেম থিওরিটাই তোমাদের কি এখানে ভাগায় দেওয়া। কি বলছে তোমাকে? উৎপন্নকৃত তাপ, তাই না? তো এই যে ডি কিউ এর পরিমাণ, ডি কিউ খেয়াল করবা, তোমার কি কি হতে পারে? তোমার গতিশক্তির পরিবর্তন, খেয়াল করবা, তুমি জানো ওই যে কাজ আর কি হয় তোমার ওই ডি কিউ এ পরিবর্তন হয়, তাই না? বা এটাকে এভাবে না লিখে এভাবে লিখি আমরা, এই যে তোমার কাজ কি হয় আমাদের, কাজ কিসে পরিণত হয়? কাজ পরিণত হয় আমাদের তাপমাত্রায়, বা তাপমাত্রা কাজে পরিণত হয়। এখন কথা হলো এই দুটো সমানুপাতিক সম্পর্ক ছিল আমাদের। এখন তুমি যদি দেখো কখনো কখনো কি পাবো আমরা গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন মানে কি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কখনো এটা পাবো। কখনো বিভব শক্তির পরিবর্তন মানে কি? এমজিএইচ, এমজিএইচ পাবা, মানে কাজ সমান আর কি, ডাব্লু সমান, ডাব্লু সমান, এটা তো তোমার লিখলাম কৃত কাজ সমান, তুমি এটা পাচ্ছ, ঠিক আছে? এইটুকু পাচ্ছি। কখনো কখনো সেটা কি হতে পারে? তোমার তাপ শক্তিও হইতে পারে। ওকে, আচ্ছা কি বলতে পারে? তোমার বিদ্যুৎ শক্তি হইতে পারে। আচ্ছা, তারপরে কি হচ্ছে তোমার এই যে তুমি তাপ দিলাম, এই কাজটা কার সমানুপাতিক? তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে উৎপন্নকৃত তাপের সমানুপাতিক, তাই না? এই যে উৎপন্নকৃত তাপ আছে, এই তাপমাত্রার পরিবর্তন আছে, তাপমাত্রা পরিবর্তন ব্যাপারটা কি? যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে কিউ সমান কি হতো তোমার? এমএস, এমএস ডেল থিটা হইতো। যদি তাপমাত্রা পরিবর্তন তাহলে কি হবে আমাদের? তাপমাত্রা পরিবর্তন হলে, খেয়াল করো, তাপমাত্রা পরিবর্তন হলে সেটা কি হবে? এমএস ডেল থিটা। আর যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, অবস্থার পরিবর্তন হয়, তখন তোমার সূত্র দাঁড়াচ্ছে দুইটা, এম এল ভি আরেকটা কি, অথবা এম এল এফ, তাই না? এটা তোমার এরকম বুঝো, একটু খেয়াল করবো। এই যে বরফ, এই বরফকে যদি তুমি তাপ দাও, খেয়াল করবা, এই বরফ, এই বরফ এটা আছে তোমার -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ, -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ, সেটা যদি 0 ডিগ্রি বরফ তৈরি করতে যাও, বা 0 ডিগ্রি বরফ করো, তার মানে তোমাকে তাপমাত্রা দিতে হচ্ছে। দেখো এখানে তাপমাত্রার বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। বরফ ছিল, বরফই আছে। সেই ক্ষেত্রে তোমার তাপ হচ্ছে তোমার কি ইকুয়াল হচ্ছে তোমার এম এস ডেল থিটা, ক্লিয়ার হয়েছে? ওকে, আবার তুমি যদি এখানে আরো তাপ দাও, আরো যদি তাপ দিতা, সেই সময় কি দেখতা তুমি? সেই সময় দেখতা এটা তোমার ইয়েটা দিয়ে, এসিটা দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, দেখেন আমি ওই দিকে দেখতেছি। আর এখন খেয়াল করবা, যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, দেখো অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কি হচ্ছে আমাদের? হ্যাঁ, অফ হয়েছে আমি জানি, ঠিক করে দিছি, সমস্যা নেই। যদি তুমি দেখো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে তাপমাত্রা কি হবে? সেটাকে আমরা বলি সুপ্ত তাপ। সেটাকে কি বলি আমরা? সুপ্ত তাপ। এটাকে কি বলি আমরা? সুপ্ত তাপ। যদি সুপ্ত তাপ হয়, যদি এটা কি হয়? সুপ্ত তাপ যদি হয়, মাথা রাখবে, যদি সুপ্ত তাপ হয় তার ব্যাপারটা কি করবো আমরা? সেক্ষেত্রে তোমার কি ইকুয়াল টু হবে তোমার এম এল এফ। দেখো বরফ গলনের সুপ্তাপ, এটা কি আমাদের? বরফ গলনের সুপ্তাপ, বরফ গলনের সুপ্তাপ, ক্লিয়ার হয়েছে এইটুকু? আচ্ছা, এখন তুমি যদি আরো তাপ দাও, সেই 0 ডিগ্রি বরফ কি হবে? 0 ডিগ্রির পানি সেটা কি হবে তোমার? 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যাবে, 100 ডিগ্রি পর্যন্ত যাবে। সেই ক্ষেত্রে তোমার দেখো তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাহলে তোমার কিউ ইকুয়াল টু কি হবে? তোমার এম এস ডেল থিটা, ক্লিয়ার? আরো যদি তাপ দাও সেটা তোমার বাষ্পে রূপান্তরিত হবে, তাহলে 100 ডিগ্রির বাষ্প। এখানেও দেখো তোমার সেম জিনিস, যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। কি দেখো, দেখো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে কি হচ্ছে? শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে সুপ্ত তাপ। সুপ্ত তাপ যদি হয় সেই ক্ষেত্রে হবে তোমার সূত্র হবে কি ইকুয়াল টু এম এল বি। হ্যাঁ, কারণ এখানে আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হয়। আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ কত আমাদের? 4200 জুল পার কেজি পার কেলভিন।
ওকে, আর এটা কি আছে আমাদের, পানি তো গেল, পানির সাথে কি আছে আমাদের, এটা কি বলি আমরা, তাপের, তাই না? আচ্ছা, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন। এবং জলীয় বাষ্প, হ্যাঁ, জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে তোমার 2000 জুল পার কেজি পার কেলভিন। কি হয়েছি? আর তার সাথে পাশাপাশি তুমি কি পাবা দেখো, পাশাপাশি একটা জিনিস পাবা, সেটা হচ্ছে তোমার এল এফ এর মান 3.36 10⁵ জুল এবং এল ভি এর মান 2.26 10⁶ জুল। এই মানগুলো মুখস্থ করতে হবে আমাদের। ক্লিয়ার হয়েছে? তো মুখস্থ দ্বারা তুমি কি করতে পারবা, ম্যাথগুলো করতে পারবা। ক্লিয়ার হয়েছো? পরে ম্যাথে যদি যাই আমি ম্যাথ, এখন ম্যাথ তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, একই কথা বলছি তোমাদের, এখানে লেখা দরকার নেই, ওই আগের ধারাবাহিকতা এখানে দেওয়া আছে, সূত্র ওই একই জিনিস এখানে আমি লিখছি। তাপমাত্রা পরিবর্তন হলে কি হয়, পরিবর্তন না হলে কি হয়, একই কথা, এটা আর দরকার নেই। আমি পরের টুকুতে যাই, আলোচনা হয়ে গেছে, এটা ম্যাথ করতে পারবো আমরা এখন। একটা, দুইটা, তিনটা ম্যাথ বেবি থাকার কথা, আর বেবি নাই। ওকে, ও চারটা ম্যাথ দিছে, সমস্যা নেই, কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো না, কারণ ম্যাথ তোমার পাওয়ার কথা। তোমাকে কি বলছে দেখো, 5 গ্রাম ভরে একটি শীষের বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে এর তাপমাত্রা বৃদ্ধি পাইছে দেখো 160 কেলভিন। তা 160 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তাই না? যদি বৃদ্ধি পায়, অন্য কোনোভাবে তাপমাত্রা নষ্ট হয়নি, তার মানে তোমাকে ব্যাপারটা বলছে ডাব্লিউ ইকুয়াল টু জে কিউই হবে। ডাব্লিউ ইকুয়াল টু কি, জে কিউ। এখন আপেক্ষিক তাপ দেখো কোন এককে দেওয়া আছে, সীসার আপেক্ষিক তাপ 125 জুল পার কেজি পার কেলভিন, তার মানে এসআই এককে দেওয়া আছে। কোন এককে দেওয়া আছে, এসআই। তার মানে জের মান তুমি এক ধরে করতে পারো খুব সুন্দর করে। 5 গ্রাম সীসার বুলেট ছিল, এখন খেয়াল করবা 5 গ্রাম ভরে একটা বস্তু কোন একটা দেয়ালে লাগতেছে, তার মানে তোমাকে এই একটা দেয়াল আছে, এখানে একটা বুলেট ভি বেগ নিয়ে যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর মনে করো তোমার কোনো শক্তি ব্যয় হয়নি, তাহলে কি বলবো তাহলে, তোমার দেখো এই কাজটা দ্বারা কি হচ্ছে, তোমার কাজটা হচ্ছে তোমার গতিশক্তি হাফ এমভি স্কয়ার। কাজটা কি তোমার, কাজটা হচ্ছে তোমার গতিশক্তি। তোমাদের বলছিলাম কাজটা গতিশক্তি হতে পারে, বিভব শক্তি হতে পারে, বিদ্যুৎ শক্তি হতে পারে, যে কোনো শক্তি হতে পারে। কাজটা কি আমাদের হাফ এমভি স্কয়ার। এখানে জের মান কত দিব, যেহেতু আপেক্ষিক তাপ 125 জুল পার কেজি পার কেলভিন, মানে এসআই এককে দেওয়া আছে, তো আমরা জের মান 1 ধরে ম্যাথ করবো। জের মান কত, 1। তাহলে কিউ ইকুয়াল টু কি হবে তোমার, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। কি এম এম কাটাকাটি, ভি স্কয়ার ইকুয়াল টু তুমি কত 2 এস ডেল থিটা, অর্থাৎ ভি ইকুয়াল টু রুট ওভার 2 এস ডেল থিটা। 2 এস এর মান কত, 125, ডেল থিটা কত, ডেল থিটা হচ্ছে তোমার খেয়াল করবা 160, তাই না? 160 ক্লিয়ার হয়েছি? এটাও অনেক ক্লিয়ার হয়েছে আমরা। ওকে, এখন যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে কত পাচ্ছ, 250 ইন্টু 160, এটাকে রুট, দেখো ক্যালকুলেশনটা বুঝো। আর 250 যেহেতু 25 ইন্টু 16 ইন্টু 100 আমরা লিখতে পারি মনে হয়, 25 আলাদা, 10 বের হয়ে গেল, 16 আলাদা, 10 বের হয়ে গেল, তাই না? তুমি যদি করো তাহলে কত পাচ্ছ, এখান থেকে রুট যদি করি 5 ইন্টু 4 ইন্টু 10, ওকে, 25কে রুট করলে 5, 16কে রুট করলে 4, 100কে রুট করলে 10, তাহলে 5 4 5 20, 200 এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, আচ্ছা, পরে ম্যাথ। পরে বলছে ঠিক একই জিনিস দিচ্ছে তোমাকে, দেখো এম ভরা একটা বস্তু, সীসার একটা গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে 300 মিটার পার সেকেন্ড বেগে হারাইছে, এবং 50% শক্তি, 50% তোমার তাপরূপে জমা হয়, তাই না? 50% তোমার ব্যয় হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে। তার মানে তুমি যেটুকু কাজ পাচ্ছ, এই যে তোমার, এটাও তোমার মনে করো একটা গাছ, তাই না? গাছের এই যে বুলেট যখন এখানে ছিল, তখন তার হয়ে গেছে তোমার 500 মিটার পার সেকেন্ড, এখানে যখন গেছে তার হয়ে গেছে তোমার 300 মিটার পার সেকেন্ড, বুঝছি? এবং 50% শক্তি ব্যয় হয়ে গেছে, 50% শক্তি ব্যয় হয়ে গেছে। তাহলে অবশিষ্ট শক্তি কত, তুমি লিখবা ডাব্লিউ ইকুয়াল টু, আমি আর কিউ দিয়ে যে দিয়ে লিখতেছি কারণ সবগুলো এসআই এককে, তো এটাকে জুল নিব, এটাকেও জুল, ওটাকেও জুল, তারপর ডাব্লিউ ইকুয়াল টু কিউ, এটা কি হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু, এটা তোমার কি হবে, এম এস ডেল থিটা। কি হবে, এম এস 50% শক্তি ব্যয় হয়েছে, অবশিষ্ট তাপ কত তোমার আছে 50%, 50% মানে 1/2 ইন্টু এম এস ডেল থিটা।
এম এস ডেল্টা, তাই না? এম এম কাটাকাটি, হাফ হাফ কাটাকাটি, ভি স্কোয়ার মান কত 500-র উপর স্কোয়ার, তারপরে 300-র উপর স্কোয়ার ইকুয়াল টু এস এর মান কত, এস এর মান যদি দেওয়া না থাকে বুলেটের আগেরটা তো জানি এস এর মান কত বলছে তোমাকে 125 না, 125 ইন্টু ডেল থিটা। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি তুমি কেটে করো 5 5 25, 0 0 0 0, 3 থেকে 9, 0 0 0 0 ইন্টু 125 ইন্টু ডেল্টা থিটা, তাহলে তোমার কত হচ্ছে 16 0 0 0, 4টা 0, তাই না? 4টা 0 ইকুয়াল টু 125 ইন্টু ডেল্টা থিটা, ভাগ করে দাও 5, ডেল্টা থিটা ইকুয়াল টু তোমার 100 0 0 0 0 আর 125। ওকে, 5 দিয়ে যদি কাটাকাটি করি, যাই কাটাকাটি করার দরকার নেই, এটা এই অবস্থা রেখে দাও। এটা মনে হয় তোমার ইঞ্জিনিয়ারিং টাইপের কোনো একটা ম্যাথ ছিল অথবা সৃজনশীল থেকে তুলাই দিছি, এই কারণে তোমার অ্যান্সারটা মিলছে না। হ্যাঁ, ক্যালকুলেট করে নিও তোমরা, এত করে ক্যালকুলেশন দেওয়ার কথা না। তারপরে ম্যাথ কি বলছো তোমাকে, একটু দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট একটু দাঁড়াও। ভাই আচ্ছা 13 বাজে। হ্যাঁ থাক, সমস্যা নেই। আচ্ছা দেখো তোমাকে কি বলছে ম্যাথে, 2 কেজি 2 কিলোওয়াট, কি বলছে 2 কিলোওয়াট, এটা কিন্তু ক্ষমতা, 2 কিলোওয়াট ক্ষমতার কেটলি 1 কেজি ভরের পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, পানির তাপমাত্রা 100 হওয়ার কথা ছিল, এটা 100 ডিগ্রি, হ্যাঁ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হলো। কোনো শক্তি অপচয় না হলে তাহার কেটলি থেকে পানিতে সঞ্চালিত শক্তির পরিমাণ কত এবং তাপবিদ্যুতে কত সময় লাগবে, কত সময় লাগবে সেটা বলছে। আরেকটা কি বলছে তোমাকে, আরেকটা বলছে তোমার সহ্য করতে পারে কিউ এর মান বের করতে বলছে। একটা হলো কিউ, কিউ ইকুয়াল টু তুমি কি জানো এম এস ডেল থিটা, এম এর মান কত 1 কেজি, পানির আপেক্ষিক 4200, আর ডেল থিটা কত 30 থেকে 100 হয়ে যাবে নাকি 70, হ্যাঁ। আর তোমার 0 0 0 0 সাধারণ 14, 4 7 28 29 এত জুল, ক্লিয়ার হয়েছে? ওকে, যাই হোক 7টা শ্বশুরবাড়ি থেকে পাওয়া হয়নি এখনো, শ্বশুরবাড়ি থেকে কোনোদিন গিফট পাওয়া হয়নি এখনো, কারণ বিয়ে শাদী পরের ব্যাপার, করি আগে তারপরে। আইটা কি আছে আমাদের, আর 7টা আমার বলতে পারো তোমাদের স্টুডেন্ট থেকেই গিফট পাওয়া, রিসেন্টলি গিফট পাইছি আমি, গিফট পেতে ভালো লাগে। 7টা যদিও গিফটেরই, তবে শ্বশুরবাড়ি থেকে গিফট না, শ্বশুরবাড়ি থেকে গিফট পেলে আরও ভালো লাগবে। ওকে, আর বিশেষ করে জোবাই স্যার যদি গিফট দেয়, এটা মনে হয় আমার কাছে সেরা গিফট হবে, জোবাই স্যার গিফট দেন। তারপরে কি হলো তোমার কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এইটুকু আমরা পাইলাম যে কতটুকু তোমার সঞ্চিত শক্তি হবে, তাই না? এবং তোমার হচ্ছে কি 200 কিলোওয়াট, যেহেতু 200 যেহেতু কিলোওয়াট, তুমি জানো পি ইকুয়াল টু ডাব্লু ভাগ টি, পি ইকুয়াল টু কত তোমার ডাব্লু ভাগ টি, তাই না? এখন ডাব্লু দেখো, পি তো তোমাকে বলছে 2 কিলোওয়াট, 2 কিলো মানে কি 2 ইন্টু 1000, তাই না? ইন্টু ডাব্লু ইকুয়াল টু কিউ, এটা তো আমরা জানি ডাব্লু ইকুয়াল টু কি হয় তোমার কিউ ভাগ টি, কিউ এর মান কত তোমার 290,294,000 ভাগ টি, টি কত তোমার এই যে টি, বুঝেছি? টি এর মান বসা দিলাম, ম্যাথ শেষ। এই যে কাটাকাটি 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 2 দিয়ে যদি কাটো, 2 একে 2, 8 2 16, 4 2 8,
7 × 14 ক্লিয়ার হয়েছি? তুমি কত পাচ্ছ? তুমি তাহলে t = 147 সেকেন্ড ক্লিয়ার হয়েছি? আচ্ছা, মানে কি বলছে, এক খণ্ড বরফ ভূমিতে পতিত হলে এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয়। বরফ খণ্ডের 1/4 গলেছে। কতটুকু গলে গেছে? 1/4 গলে গেছে। কতটুকু গলে গেছে আমাদের? 1/4 গলে গেছে। এখন যদি 1/4 গলে যায়, তোমাদের মনে হয় নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি নামাজের ব্রেক দিব, ব্রেক দিয়ে পরে আবার শুরু করবো। এই ম্যাটটা শেষ করে নামাজের ব্রেকের পর তোমাদের আবার শুরু করে দিব, সমস্যা নাই। পরে বেশি ক্লাস নাই, যদিও অল্পটুকু আছে। আমি এই ম্যাটটা করে তোমাদের ব্রেক দিচ্ছি, সমস্যা নেই, নামাজের ব্রেক, কারণ নামাজে তো যাইতে হবে। এক খণ্ড বরফ ভূমিতে পতিত হলে এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফ খণ্ডটির 1/4 গলে গেল, তাই না? তারপরে ব্যাপারটা তোমাকে বলছে তোমার ডাব্লু ইকুয়াল টু কিউ, তো বলছে সমস্যা নাই। ডাব্লু গুলো কি বলছে? কিউ বলছে। এখন ডাব্লু তো আছে, কিউ এর মান তোমাকে বলছে দেখো 50% ব্যয় হয়েছে। তার মানে কি 50% ব্যয় নাকি তোমাকে হাফ কিউ, এই একটা কন্ডিশন তোমাকে দিয়েছে। 50% ব্যয় মানে অর্ধেক শক্তি তোমার তাপের অর্ধেক শক্তি কাজের রূপান্তরিত হয়েছে। কি হয়েছে? এখন তুমি তো জানো এখান থেকে উপর থেকে যখন বলতেছে mgh, ওকে, হাফ ms ডেল থিটা, বুঝেছি? কত উচ্চতা থেকে পড়ছে, তার তাপমাত্রা বৃদ্ধির দিকে কিছু লিখে নেই। বরফ গলে গেছে, তাহলে সরি বরফ গলে গেছে যেহেতু এম এল এফ হবে। হ্যাঁ, এমন কথা এই এম কি একই না? এম এখানে এত উচ্চতা থেকে পড়তেছে, এখানে গিয়ে তোমার তাপ রূপান্তর হয়েছে। তার মানে ব্যাপারটা হলো তোমার এখানে কি 4/1 দেখো গলে গেছে। 4/1 কতটুকু গলে গেছে? আচ্ছা, পতন শক্তি এত%। না, আমি মনে হয় একটু ভুল করছি। হ্যাঁ, একটু দাঁড়াও। পতন শক্তির তারপরে তোমার যে বিভব শক্তি ছিল তার অর্ধেক। হ্যাঁ, mgh এর অর্ধেক তাপের মধ্যে। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে হাফ mgh, এখন এখানে হচ্ছে তোমার mlf, তার কতটুকু গলে গেছে? 4/1 গলে গেছে। এবং lf বুঝছি, কাটাকাটি, এইচ এর মান বের করতে হবে। এইচ ইকুয়াল টু এই যে 2 কাটাকাটি, এইচ ইকুয়াল টু কত হচ্ছে তোমার দেখো, এইচ ইকুয়াল টু LF/2g। হ্যাঁ, LF এর মান কত? 3.36 10⁻20 10⁵ 2 × 9.8, এটাকে 10 ধরো, 10 ধরে কাটা গেলে 10⁴, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 × 2 6 × 12, 6 8 × 16, তাহলে 1.68 × 10⁴। ওকে, এত মিটার উচ্চতা যদি পড়ে তোমার কি হবে? কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি পাবা। কি হয়েছি? বুঝতে পারছো এইটুকু? আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই পরের অংশটুকু নামাজের বিরুদ্ধে তোমাদের মোটামুটি আধা ঘন্টা একটা ব্রেক থাকলো। আধা ঘন্টা তোমাদের ব্রেক দিলাম আমি, 30 মিনিট ব্রেক। এই ব্রেকের পর আসি আমি কি করব, তোমাদের পরের অংশটুকু পড়াই দেবো। ওকে, 30 মিনিট ব্রেক। ওকে, লাইভটা আমি এখানে ক্যান্সেল করে দেবো। 30 মিনিট তো লাইভ থাকার সম্ভব না, লাইভটা আমি ক্যান্সেল করে দিলাম। তোমরা আসতে পারো। ওকে, 30 মিনিট পর ইনশাল্লাহ 2টা থেকে আবার আমাদের 2টা থেকে না, 2টা থেকে না, 1:50 থেকে আবার আমরা ক্লাস শুরু করবো। ক্লিয়ার হয়েছি ইনশাল্লাহ? ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা এখান পর্যন্ত ছিলাম। আমরা ঠিক এই জায়গা থেকেই শুরু করবো। মোটামুটি আমি এই তাপীয় প্রক্রিয়াগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি আমি অলরেডি। এখন নতুন করে আলোচনার কিছু নাই। এখন জাস্ট আমি তোমাদের একটা কথা বলে দিই, আর একটা যে অংশটুকু বাকি আছে সেটা হলো তোমার গামা কি, সিপি কি ছিল আর সিভি কি ছিল, সেই অংশটুকু দেখবো। এবং তোমরা জানো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি, আর একটা জিনিস জানি আমরা, আরেকটা জানি গামা ইকুয়াল টু সিপি ভাগ সিবি, তাই না? এখন সিপি কি ছিল? সিপি হচ্ছে তোমার সমচাপে 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 কি বলি, এটা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, তাই না? সমচাপে মোলার আপেক্ষিক তাপ। এবার সমচাপে মোলার আপেক্ষিক তাপ মানে কিন্তু খেয়াল করো, আপেক্ষিক তাপ কি এস ইকুয়াল টু তোমরা জানো কিউ ভাগ এম ডেল্টা, তাই না? এই জিনিসটা আমরা জানতাম, এস ইকুয়াল টু কিউ ভাগ এম ডেল্টা। এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। এসটা কি আমাদের? এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। এটাকে যদি গ্যাসের ক্ষেত্রে বলি এটাকে সি, গ্যাসের ক্ষেত্রে কি বলি এটাকে সি। সি ইকুয়াল টু হয় আমাদের কিউ ভাগ এম এর জায়গায় তখন দেবো এন আর ডেল্টা থিটা ডিটি। ঠিক আছে, এটা হলো আমাদের কি গ্যাসের আপেক্ষিক তাপ। গ্যাসের আপেক্ষিক, ক্লিয়ার হয়েছি?
এখন গ্যাসের আপেক্ষিক তাপের ক্ষেত্রে দেখো গ্যাসের আপেক্ষিক নির্ভর করতেছে কার উপর, কিউ এর উপর আর ডিটি এর উপর, কিউ এর উপর আর কি ডিটি এর উপর। এখন কথা হলো তুমি জানো সমচাপের ক্ষেত্রে দেখো তো সমচাপ যদি হইতো সমচাপ সম আয়তন সমষ্ণ এটা কি হইতো রুদ্র তাপীয়, তাই না, রুদ্র তাপীয়। ওকে দেখো এই সমষ্ণ প্রক্রিয়া দেখো ডিটি তো তোমাদের জিরো তুমি জানো, এবং রুদ্র তাপীয়তে ডি কিউ তোমার জিরো। তাহলে তোমার দেখো এখানে তোমার ডিটি এবং ডি কিউ নাই, এখানে কি তোমার ডিটি ডি কিউ নাই। এই ক্ষেত্রে আমরা তাই বলি ওই সমষ্ণ প্রক্রিয়া বা রুদ্র তাপীয় প্রক্রিয়া আমাদের কোনো আপেক্ষিক তাপ নাই। আর আপেক্ষিক তাপ থাকে কার কার, আমাদের সমচাপ আর সম আয়তনের। সমচাপের ক্ষেত্রে আমরা বলি সিপি, এটাকে বলি আমরা সিভি, কি রয়েছি সমচাপের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে বলি সিপি, আর এটা নিচেটাকে বলি আমরা কি সিভি। তাহলে তুমি এখান থেকে কি লিখবে দেখো তো, সিপি ইকুয়াল টু কি লেখা যাবে, সিপি ইকুয়াল টু কিউ ভাগ এন ডিটি। ওকে তাহলে তুমি এখান থেকে লিখতে পারো কিউ ইকুয়াল টু সিপি এন ডিটি লিখেছি। আবার এখান থেকে সেম সেমভাবে সিভি ইকুয়াল টু তুমি কি জানো, সিভি ইকুয়াল টু কিউ এন ডিটি। অতএব কিউ ইকুয়াল টু সিভি এন ডিটি বা এন সিভি ডিটি। এন সিপি ডিটি এন সিভি ডিটি। এখন কথা হলো ভাইয়া দুইটা কিউ কি আমাদের একই, দুইটা কিউ কি আমাদের একই? খেয়াল করবা আমরা জানি এখানে যে সংজ্ঞাগুলো দিয়েছিলাম, এন সমচাপ, এন এন মোল মানে কি 1 মোল, এবং ডিটি মানে কি 1 কেলভিন বৃদ্ধি করবা। তুমি ব্যাপারটা দেখো তোমার এন এর মান 1 মোল এবং ডিটি এর মান 1 কেলভিনের জন্য তুমি যে তাপ পাও সেই তাপটার নাম কি আমাদের, সেই তাপটার নাম হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। কারণ সমচাপের ক্ষেত্রে দেখো, সমচাপের ক্ষেত্রে তুমি যদি বলো সমচাপের ক্ষেত্রে দেখো সমচাপ যখন হয় তখন তুমি জানো ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু, এবং সম আয়তনের ক্ষেত্রে যদি হইতো ডি কিউ ইকুয়াল টু দেখো ডি ডাব্লু তো জিরো, সম আয়তনের ক্ষেত্রে কি ডি ইউ প্লাস পি ডিভি, এই অংশটুকু জিরো, তাহলে তুমি লিখতে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ, তাই না? খেয়াল করবা তোমার দেখো ব্যাপারটা দেখো, তুমি সমচাপে যদি 10 জুল দাও তুমি 10 জুলই পাবা, 10 জুল দিলে তুমি কত পাবা, 10 জুলে পাবা। আর সমচাপের ক্ষেত্রে দেখো তোমাকে বলছিলাম যখন সংজ্ঞা দিচ্ছি আমি, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে ডিটি আমাদের 1 কেলভিন এবং মোলের মান এন এর মান 1, তাই না? নিচের যে সংখ্যাটুকু পাচ্ছ তুমি দেখো নিচের পুরোটা সম্পূর্ণ অংশই আমি তোমাকে যদি বলি সিপি ইকুয়াল টু কিউ এন ডিটি, সিভি ইকুয়াল টু কিউ এন ডিটি, তাই না? এখন খেয়াল করবা এন ডিটির মান যদি আমি সমান রাখতে চাই, এন ডিটির মান যদি সমান রাখতে চাই, তার মানে তোমাকে এন এর মান সমান রাখতে হচ্ছে, এটারও এন এর মান 1, এখানে এন এর মানও তোমাকে 1 রাখতে হচ্ছে, এবং এখানে ডিটির মান যদি তুমি 1 কেলভিন রাখো, এখানে যদি ডিটির মান 1 কেলভিন রাখো, তোমার এখানে অভ্যন্তরীণ শক্তি যা পাবা এখানেও অভ্যন্তরীণ শক্তি তাই পাবা। কারণ অভ্যন্তরীণ শক্তি তোমার তাপমাত্রার উপর নির্ভর করতেছে, অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করতেছে, তোমার তাপমাত্রার উপর নির্ভর করতেছে। তার মানে দুই ক্ষেত্রে তোমার ডিটি 1, সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সমান, তাই না? যদি এরকম হয় তুমি দেখো এখানে 10 জুল, তোমাকে অভ্যন্তরীণ শক্তি এখানে অবশ্যই 10 জুল নিতে হবে। এখানে যদি 10 জুল নিতে দাও তোমাকে বাকিটুকু তো কাজ করতে হয়, তবে 10 জুল পাইতে গেলে এবং কাজ যদি পাইতে যাও অবশ্যই এই ডিউকের মান 10-এর থেকে বেশি দিতে হবে। যদি তুমি 16 দাও এখানে পাবা তুমি কত, 6 জুল। ঠিক আছে, দেখো একই পরিমাণ তাপ পাওয়ার জন্য, একই পরিমাণ অভ্যন্তরীণ শক্তি পাওয়ার জন্য তোমাকে ভিন্ন ভিন্ন তাপ দেওয়া লাগতেছে। কি দেখতেছে, ভিন্ন ভিন্ন তাপ দেওয়া লাগছে। যেহেতু তুমি ভিন্ন ভিন্ন তাপ দিচ্ছ এবং সেই তাপটা কোথায় বেশি, সমচাপের ক্ষেত্রে বেশি তাপ দেওয়া লাগতেছে, এই কারণে তুমি জানো সিপিটা বড় হবে, সিপি তোমার বড় হবে, সিবিটা তোমার ছোট হবে। সিপিটা তোমার বড় হবে, সিবিটা তোমার কি হবে, ছোট। সিপি বড়, সিবি আমাদের ছোট। এইটুকু আমাদের ক্লিয়ার হইলাম। এখন সিবি বড় হলে কি সুবিধা হলো কি অসুবিধা হলো খেয়াল করবা। এই যে তোমার সিবিটা ছিল তোমার কি সম আয়তনে মোলার আপেক্ষিক, সম আয়তনে মোলার আপেক্ষিক যদি হয় তাহলে তুমি জানো কিউ ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে, এন সিভি ডিটি। এখন খেয়াল করবা এই কিউটাই কিন্তু তার অভ্যন্তরীণ শক্তি, এই কিউটা কি তার অভ্যন্তরীণ শক্তি। তুমি খেয়াল করবা অভ্যন্তরীণ শক্তি তো ডি ইউ এর সূত্র যেমন কিউ সমান তুমি লিখতে পারো অভ্যন্তরীণ শক্তি এন সিভি ডিটি।
এন সিভি ডিটি। তাহলে কিউ ইকুয়াল টু পাইলে তুমি কি এন সিভি ডিটি, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটার সাথে আচ্ছা পরে সূত্রটাও লিখে দিই আগে। এটার সাথে তুমি জানো কি, আগে তো একটা জিনিস জানতাই, সেটা কি মেয়ার বলুন দাদা, এফ ভাগ টু এন আর টিটি, বুঝে গেছি? এই সূত্রটুকু অভ্যন্তরীণ শক্তির এই সূত্রটুকু আমাদের লাগবে, কি রয়েছি। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবো তোমরা, এই যে তোমার উপরে যদি দেখো এখানে যে কিউটা ছিল, দেখো এই যে কিউটা ছিল সেই কিউটা কি তোমার এই মোট শক্তি, তাই না, মোট তাপ। কিউটা কি আমাদের মোট তাপ। সমতাপের ক্ষেত্রে যদি তুমি বলো তাহলে কিউ ইকুয়াল টু পাচ্ছ তুমি কি এন সিপি ডিটি, এন সিপি ডিটি, তাই না। যদি এটা হয় তাহলে তুমি লিখবা ডি কিউ ইকুয়াল টু সমচাপের ক্ষেত্রে এন সিপি ডিটি হবে। সমচাপের ক্ষেত্রে কি হবে, ডি কিউ ইকুয়াল টু এন সিপি ডিটি। কি হয়েছে, এই দুটো অংশ যদি মাথায় থাকে তোমার মনে হয় না বাকি ম্যাথগুলো বুঝতে অসুবিধা হবে। কি হয়েছে, তার সিপি ইকুয়াল টু তুমি কি পাইলা, সিপি ইকুয়াল টু তোমার কিউ ভাগ এন এন ডিটি, এখানে তুমি আসো কিউ ভাগ এন ডিটি। কথা হলো এখানে কিউ এটা তোমার সমচাপের ক্ষেত্রে, এটা তোমার সম আয়তনের ক্ষেত্রে, দুইটা কিউ কিন্তু আলাদা আলাদা, আমাদের আলাদা আলাদা। ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা এখন এটা একটু ম্যাথ করি। এখন তোমাকে দেখো কি বলছে, সমস্যা প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা তোমার সবকিছু দেওয়া আছে। এখন কয়েকটা ম্যাথ দেওয়া আছে তোমাকে এখানে। ম্যাথ বলছে এক মোল কোনো গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াসে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হতে দেওয়া হলো। কি বলছে, এক মোল গ্যাস ছিল, তোমাকে এনের মান দেওয়া আছে এক মোল, দেওয়া আছে, এবং তোমাকে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 27 ইন্টু 273, তারপরে তোমার 300 কেলভিন, এত তাপমাত্রায় সমস্ত প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায় দেখো সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হতে দেওয়া হলো যতক্ষণ এর আয়তন দ্বিগুণ হয়। দেখো সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার পর আয়তন কি করছি, দ্বিগুণ করছি। সমস্ত প্রক্রিয়া কি দরকার, সূত্র কি ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু ভাগ ভি, তাই না, এন আর টি লন ভি টু ভাগ ভি। কি হয়েছে, এখন যদি হয় তাহলে এন এর মান কত 1, আর এর মান 8.314, এখানে তোমার কত তাপমাত্রা কত হচ্ছে 300। এখন লন ভি টু ভাগ ভি ওয়ান কত, লন ভি টু মানে কি দেখো আয়তন তো দ্বিগুণ হচ্ছে, তাই না, লন 2v ভাগ ভি কাটাকাটি করলে লন 2, 8.314 ইন্টু 300 ইন্টু লন 2। এখন লন 2 এর মান কত, লন 2 এর মান জানো তোমার 0.693। দেখো খেয়াল করো লন 2 এর মান কত, লন 2 এর মান 0.693। এখন হিসাবের সুবিধাতে এটাকে 0.7 ধরে নিয়ে ম্যাথ করবা তোমরা। 0.7 লন 3 এর মান হচ্ছে তোমার 1.1 মেবি, আর লন 4 এর মান মেবি 1.4। এই মানটাটুকু মনে রাখতে হবে আমাদের। এই মানগুলো আমাদের দাঁড়া একটু চেক করে নিই মানগুলো ঠিক আছে কিনা। তো এই মানগুলো আমাদের 3টা মান মনে রাখতে হবে, এই 3টা মান মুখস্থ করতে হবে আমাদের, কোন ক্ষেত্রে কোনটা মান হচ্ছে আমাদের। কি হয়েছে, একটু দাঁড়াও। জিরো পয়েন্ট সেভেন 1.1, হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে, তো এই মানটা যদি তোমার মনে থাকে তুমি একটু ক্যালকুলেশন করতে পারবা। কি হয়েছে, তার মানে তুমি সমস্ত প্রক্রিয়া কি দোকান আছে তোমার 3.14 ইন্টু 300 ইন্টু 0.7। কি হয়েছে, এখন যদি ক্যালকুলেশন করতে যাই মোটামুটি এটাকে 8 ধরো, 8 300 ইন্টু 7 ভাগ 10। ওকে, একটা শূন্য কাটাকাটি, তুমি 3 24 শূন্য ইন্টু 7, 7 4 7 28, 7 14, পুরো 16, এত এর কাছাকাছি অ্যান্সার বাবা, অ্যারাউন্ড এত, তাই না, প্রায় এত বাবা। কি হয়েছে, সেটা হয়তো তোমার সমস্যা ঘুরে প্রথম অংশের কাজ। তোমাকে কি বলছে, তারপর রুদ্রতাপীয় প্রক্রিয়া, এটা কি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় রুদ্রতাপীয় কি করলাম, একে আবার আগের আয়তনে ফিরে নিলাম। তার মানে কি এখন রুদ্রতাপে এটাকে কি করলাম আবার আগের অবস্থায় ফিরে নিয়ে নেবেন। ফিরে নিয়ে গেলে তখন কি দরকার, তুমি জানো রুদ্রতাপীয় প্রক্রিয়া কি দরকার, সূত্র কি, রুদ্রতাপীয় প্রক্রিয়া কি দরকার সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল টু এন আর 1 মাইনাস গামা T2 মাইনাস T1, তাই না। তোমাকে প্রথম T1 তো দেওয়া আছে, তাই না, প্রথমটা T1 তোমাকে দেওয়া আছে। এবং T2 কত তুমি জানো, T2 তোমাকে কি করতে হবে, বের করতে হবে। T2টা কি করতে হবে,
T2 কিভাবে বের করবা তুমি জানো, ওই যে P1 ভাগ T1, আচ্ছা তোমাদের আয়তন দেওয়া আছে যেহেতু V1 ভাগ T1 ইকুয়াল টু V2 ভাগ T2, এখান থেকে তুমি T2 এর মানটা বের করবা, করে এই মানটা এখানে বসাই দিও, দিয়ে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার হয়েছে এটুকু? ওকে, আচ্ছা আমিও আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা যদি না বুঝো তারপরে একবার একটু টাইনা দিই, লাইনটা কাছাকাছি যাই, তাহলে এমনিতে ভালো সুবিধা হবে। T2 ইকুয়াল তোমার দাঁড়াচ্ছে কত? T2 ইকুয়াল টু, এর উপরে তোমার যাচ্ছে V2, নিচে V1, T1, এখানে তোমার V2 কত? তোমার V2 দেওয়া আছে তোমাকে কত? V2 দেওয়া আছে তোমার 2V, এটা V ইন্টু T1 হচ্ছে 273, 300 সরি 300, হ্যাঁ ভিভি কাটাকাটি তুমি পাচ্ছ 600, 600 মাইনাস এর মান কত? 1, আর এবার 8.314, 1 মাইনাস এটা তোমাকে দেয়া আছে কত? দেয়া আছে কত? দেয়া আছে তোমাকে 1.4, আর 600 মাইনাস 300, ঠিক আছে? ক্যালকুলেশন করো, তাহলে মান হয়ে যাবে। এখন কথা হলো তোমার কিন্তু খেয়াল করতে মোট কাজ যেহেতু বলছে, এটা W1 না W2 দুইটাকে যোগ করে দিতে হবে। এত বড় ম্যাথ আসবে না, তোমাদের বোঝানোর জন্য আমি ম্যাথ করাচ্ছি, তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এই ম্যাথ আসতে পারে তোমাদের। ক্লিয়ার হয়েছি? আচ্ছা পরের ম্যাথ কি বলছে তোমাকে? এখন খেয়াল করো, কোনো আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রায় হঠাৎ কথা যদি থাকে, কোথাও মাথা রাখতে হবে, হঠাৎ যদি কথা থাকে তার মানে এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। কি হয়েছে? রুদ্রতাপীয় যদি প্রক্রিয়া হয়, হঠাৎ যদি হয়, তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া। এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া যদি হয়, তোমাকে উদাহরণ যদি দিতে চাই তাহলে সাইকেল পাংচার হয়, তাই না? সাইকেলের চাকা যে পাংচার হয়, এই পাংচার হওয়াটা তোমার মেইনলি রুদ্রতাপীয় প্রক্রিয়া। কি হয়েছে? সাইকেল চাকা লিক হওয়া, পাংচার হওয়া যায় বলে একই কথা। এবং যদি হঠাৎ যদি হয়ে যাচ্ছে, তারপরে কথা হলো তোমার আয়তনের এত গুণ সংমিশ্রণ করা হলো, আয়তনের এত গুণ। তোমার কথা হলো V1 যদি V হয়, তাহলে V2 কত হবে? V2 তোমাকে বলছে সংমিশ্রণ তো এত গুণ হয়েছে, তাই না? কত গুণ? 8/7, 8 ভাগ 27V, এতটুকু হয়েছে। তোমাকে কি বলছে? বলছে তাপমাত্রা কত হবে, তোমাকে বলছে তাপমাত্রা, যেহেতু 27 ডিগ্রি ছিল, ওই 27 যোগ 273 মানে 300। ওকে, এইটুকু তো আমরা জানি। এখন তোমাকে বলছে T2 কত হবে, সেটা বের করতে হবে। তুমি T2 কিভাবে বের করবা? যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে সূত্র কি? রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্র কি তুমি জানো? দেখো আমি কিন্তু তোমাকে রুদ্রতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো লিখে দিয়েছিলাম, টিপি, তাই না? ভিডি এর সাথে সম্পর্ক কই গেল তোমাকে লিখে দিয়েছিলাম আমি। আরে এত দূর গেছে, এই যে দেখেন, খেয়াল করবা, V1 V1 গামা, T2 V2 গামা, T1 V1 গামা ইকুয়াল টু T2 V2 গামা, এইটুকু পর্যন্ত আমরা লিখতে পারি, তাই না? তো এই যে একই জিনিস, এই কথার এই সূত্রটা আমি কি করবো? এই সূত্র দেওয়া বসা দিয়ে ম্যাথ করবো আমরা। ওকে, কই গেলাম একটা। ওকে, আমরা কি জানি? T1 V1 গামা, T2 V2 সরি গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। কি হয়েছে? এইটুকু যদি তুমি এখানে মান বসায় কি বলতে হবে? T2 বের করতে, T2 ইকুয়াল টু T1 V1 ভাগ V2 গামা মাইনাস 1। ওকে, T1 এর মান কত? T1 এর মান 300 ইন্টু V1 এর মান V, এটার মান তোমার কত? 8 ভাগ 27 V। ওকে, গামা মাইনাস 1 মানে কি? 5/3 মাইনাস 1। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করবা কিভাবে? ক্যালকুলেশন খুব একটা জটিল দেয়নি, এগুলো হচ্ছে তোমার ভার্সিটিতে আসা ম্যাথের ক্যালকুলেশন। কি হয়েছে? দেখো 300 খুব সহজ, 327 উপরে যাচ্ছে, ভিভি কাটাকাটি, উপরে 27 নিচে 8, তার পাওয়ার এখন খেয়াল করবা 5/3, 3 মাইনাস 5 মাইনাস 3, তুমি কত করবা? 300 ইন্টু 27 ভাগ 8, উপরে তোমার 2 নিচে তোমার 3। ওকে, তাহলে 300 ইন্টু খেয়াল করবা ঘনমূল 27 ভাগ 8 তার পাওয়ার স্কয়ার। এটা মনে করতে পারি আমরা, খুব সহজে করা যায় মনে হয় এই অংশটুকু। দেখো কি বললাম আমি, 1/3 ছিল, এটাকে ঘনমূল করলাম, তারপরে স্কয়ার তো আছেই। 300 ইন্টু 27কে করলে 3, এটা 2, তারপরে স্কয়ার, তুমি পাচ্ছ কত? 300 ইন্টু 9 ভাগ 2। ওকে, 150, 5 লং 45, 9 কে 9, 10 11 12 13,
শূন্য এত কেলভিন। ওকে, খুব সহজ ম্যাথ। পরের ম্যাথে যাই। বলছে অ্যামোনিয়া গ্যাসের জন্য স্থির আয়তনে ও স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কত? মোলার আপেক্ষিক তাপ মানে কি? প্রথমে বলছে তোমাকে সিপি কত হবে, তারপরে বের করতে তোমাকে সিভি কত হবে। সিপি আর সিভি, এখন সিপি সিভি এর ক্ষেত্রে দেখো খেয়াল করবা সিপি সিভি কিভাবে বের করবা। এখন তোমাকে দেয়া আছে গ্যাসটা ছিল অ্যামোনিয়া গ্যাস, গ্যাসটা ছিল কেমন আমাদের? অ্যামোনিয়া গ্যাস, তাই না? এখন তুমি দেখো এই সিভি সিভি এর সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করতা, তুমি পাইতা কি দেখো, ডি কিউ ইকুয়াল টু বা ডিউ ইকুয়াল টু এন সিভি ডিটি, এটা সবাই তুমি জানো এফ ভাগ টু এন আর ডিটি, তাই না? ডিটি ডিটি কাটাকাটি, এন এন কাটাকাটি, তাহলে তুমি সিভি সমান কত পাচ্ছ? সিভি ইকুয়াল টু এফ ভাগ টু আর, এফ ভাগ টু আর, সিভি ইকুয়াল টু কি? এফ ভাগ টু আর। এফটা কি? এফটা হচ্ছে তোমার স্বাধীনতা। এফটা কি আমাদের এখানে? এফটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। কি লিখেছি? এখন স্বাধীনতার মাত্রা দেখো কি হয়। স্বাধীনতার মাত্রা, স্বাধীনতা যদি এক পরমাণু গ্যাস হয়, এক পরমাণু গ্যাস হলে স্বাধীনতার মাত্রা তোমার 1.67, দ্বি পরমাণু গ্যাস হলে স্বাধীনতার মাত্রা কত? 1.4, এক বহু পরমাণু হলে বা 3 পরমাণু হলে সেটা হচ্ছে তোমার 1.33। কি লিখেছি? তো এখানে যেহেতু আমাদের নাইট্রোজেনের একটা, হাইড্রোজেন তিনটা, তার মানে বহু পরমাণু আছে, তাই তুমি কি লিখবা? স্বাধীনতার মাত্রা কত? স্বাধীনতার মাত্রা উপরে তোমার কত? উপরে হচ্ছে তোমার স্বাধীনতার মাত্রা না, সরি 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 স্বাধীনতার মাত্রা ভুল করছে। হ্যাঁ, আমি যেটা লিখছি সেটা গামার মান। এটা হচ্ছে তোমার 3, 5, 6। ওকে, তাহলে 6 ভাগ 2 ইন্টু আর, আর হচ্ছে 8.314। কি লিখেছি? সিবির সরি 8 ভাগ 6 ভাগ 2, 6 ভাগ 2 ইন্টু 8.314। ওকে, সিবির মান কিভাবে বের করবা? সিপি তুমি জানো সিভি প্লাস আর, সিপি মাইনাস সিবি হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, অর্থাৎ সিপি ইকুয়াল টু আর প্লাস সিবি। সিবির মান তো একটু আগে বের করছো, এটা মান বসাই দিবা। 6 ভাগ 2 8.314 প্লাস আর হচ্ছে 8.314। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করো, চার যেটা পাচ্ছ সেটা উত্তর। কাটাকাটি করলে 3 3 3 আসছে 24, 24 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। 3 3 9 না? হ্যাঁ, 24 পয়েন্ট সামথিং কিছু একটা, 24 পয়েন্ট সামথিং প্লাস 8.314, তোমার 8 4 12 32 33 মতো কাছাকাছি উত্তর। এগুলো হয়েছে এটুকু উত্তর আমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো এটুকু। ওকে, আচ্ছা পরের ম্যাথে যাই। পরে বলছে তোমার ইঞ্জিনের কৃতকাজ। ইঞ্জিনের কৃতকাজের সূত্র আমরা জানি, একটা ইঞ্জিন সোর্স থেকে ইঞ্জিন দেয় Q1 আর Q2 তোমাকে দেয়। অবশ্যই এটা উচ্চ তাপমাত্রা, এটা উচ্চ তাপমাত্রা হবে, উচ্চ। এটা তোমার নিম্ন তাপমাত্রা, এটা কি আমাদের? নিম্ন তাপমাত্রা। ওকে, এখানে তুমি একটা তাপ দিবা, তাহলে কাজ একটা পাচ্ছে, সেই কাজের পরিমাণ কত? Q1 মাইনাস Q2। Q1 দিছো, কিছু পরিমাণ বাইরে গেছে, বাকিটুকু কাজ, তাহলে Q1 মাইনাস Q2, এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ। কাজের বার আমরা পাইলাম, কর্মদক্ষতা আমরা পাইলাম, ইটা ইকুয়াল টু কিউ ডাব্লু ভাগ Q1 ইকুয়াল টু 1 মাইনাস Q2 ভাগ Q1। এবং কার্নো ইঞ্জিন তোমাকে যদি কার্নো ইঞ্জিন হয়, এটা জানি কার্নো ইঞ্জিন হলে Q2 ভাগ Q1 ইকুয়াল টু T2 ভাগ T1 হয়। এই মানটা যদি এখানে বসা যায়, তাহলে তুমি একটা কর্মদক্ষতার বা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা পাচ্ছ। ক্লিয়ার হয়েছে? এইটুকু সূত্রগুলো লেখা আছে, আমি লিখে দিচ্ছি এক্সট্রা করে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা পরে ম্যাথগুলো যদি করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ম্যাথ তোমাকে কি বলছে? একটা ম্যাথই তোমাদের মোটামুটি দেওয়া আছে এখানে, একটা আদর্শ কার্নো ইঞ্জিন তোমাকে দেওয়া আছে এবং সিঙ্কের তাপমাত্রা দেওয়া আছে। সিঙ্কের তাপমাত্রা, উৎস এবং সিঙ্কের তাপমাত্রা, তার মানে ওই T1 আর T2 তোমাকে দেওয়া আছে। ওকে, প্রতি সাইকেল দেখো এত জুল তাপ গ্রহণ করে, তার মানে Q1, প্রতি সাইকেলের Q1 তোমাকে দেওয়া আছে 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি। কি লাগছে? এখন তোমাকে কি বলছে? প্রতি সাইকেলে সিঙ্কে বর্ধিত তাপ, তার মানে Q2 কত হবে তোমাকে বের করতে বলছে। Q2 কত বের করতে, তাহলে Q2 কিভাবে বের করবা? তুমি জানো Q1 ভাগ Q2 না, Q2 ভাগ Q1 ইকুয়াল টু T2 ভাগ T1, অতএব Q2 ইকুয়াল টু T2 ভাগ T1 ইন্টু Q1। T2 এর মান কত? 350 450 ইন্টু Q1 কত তোমার? 1 কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি, 0 0 কাটাকাটি
5 7 35, 5 লং 45। ওকে, 7/9, 9 8 লং 72, তারপরে 0.7 এর কাছাকাছি পাবা তুমি ইন্টু 1000, তারপরে প্রায় 700, প্রায় 700 কিলো এসি। আচ্ছা, তারপরে ইঞ্জিনের ক্ষমতা বের করতে বলছে। তা ক্ষমতা ইকুয়াল টু কি তুমি জানো? ক্ষমতা ইকুয়াল টু ইটা ইকুয়াল টু 2 নম্বর, ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু 100%, তাই না? 1 মাইনাস T2 এর মান কত? T2 এর মান, দেখো T2 এর মান বলছে তোমাকে 350, এটা তোমার কত? 450 ইন্টু 1000%, 100%। ওকে, এটা যদি কাটাকাটি করি, এই 7 নিচে তোমার 9, 9 ভাগ 2 ইন্টু 100%। ওকে, 9 তখন 18, 0.2 পয়েন্ট ওই কিছু একটা হবে, পাশাপাশি পাবা তোমরা 21-22% মতো হবে, 21 অথবা 22%, এত পার্সেন্ট কিলো হয়েছি। ওকে, আচ্ছা, পরের অংশটুকু যদি বলি, বলছে প্রতি সাইকেলে সম্পাদিত কাজের পরিমাণ, প্রতি সাইকেলে সম্পাদিত কাজের পরিমাণ, কাজের পরিমাণ কিভাবে বের করতে হয়? W ইকুয়াল টু Q2 মাইনাস Q1, এটুকু তো তোমার হয়ে গেছে। তাহলে W ইকুয়াল টু Q2 মাইনাস Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, Q1 আমার হচ্ছে 1000 ক্যালোরি মাইনাস, তুমি পাচ্ছ 700 ক্যালোরির মতো, প্রায় কিন্তু, হ্যাঁ 700 ক্যালোরির মতো। এখান থেকে যদি করো তাহলে তুমি 300 ক্যালোরির মতো পাবা। ওকে, এখন এটাকে দেখো খেয়াল করো জুলে, আচ্ছা নিয়ে যাওয়ার কোনো দরকার তো নেই, ও হয়েছে তো এইটুকুই। ওকে, 300 ক্যালোরি এক্সট্রা করে এই জের বার যেটা দিয়েছে এটা লাগবে না, কাজে ব্যবহার করা লাগবে না। অপশন যদি দেখতে তাহলে হইতো। এই ম্যাথটা তোমাদের সৃজনশীলের জন্য আপাতত লাগছে না, এটা বাদ দিই। এটা সৃজনশীল আসলে তোমাদের করানো যেত, কিন্তু সৃজনশীল তো আমাদের নাই, বা বড় ম্যাথ আমাদের আসবে না, এত বড় ম্যাথ, এটা এই কারণে আমি বাদ দিচ্ছি। হ্যাঁ, এটা গ্রাফ থেকে কৃতকাজ বের করে আমি তোমাদের একটু দেখাইছিলাম, গ্রাফ থেকে কীভাবে কৃতকাজ বের করতে হয়। আমি তোমাদের বলছিলাম ওই পি ভার্সেস ভি এর গ্রাফ নিবা। এখন ভি এর সাথে, ভি অক্ষের সাথে, ভি অক্ষের সাথে অঙ্কিত ক্ষেত্রফল, হ্যাঁ ভি অক্ষের সাথে অঙ্কিত ক্ষেত্রফল কি হয় তোমার? ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? ক্ষেত্রফলটাই আমাদের কাজ নির্দেশ করে। ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? কাজ নির্দেশ করে। কি রয়েছে? নির্দেশ করে। ওকে, যদি দেখা যাচ্ছে এখানে ক্ষেত্রফল আমাদের এইটুকু আবদ্ধ হয়ে আছে, এইটুকুর ক্ষেত্রফল কত হবে? দেখো এইটুকু হচ্ছে আমাদের P2 মাইনাস P1, এইটুকু হচ্ছে তোমার V2 মাইনাস V1। তাহলে তুমি যদি ক্ষেত্রফল যদি গড় করো তাহলে P2 মাইনাস P1 ইন্টু V2 মাইনাস V1, এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফলের সূত্র। যদি আয়তক্ষেত্র তৈরি করতো, এখানে কথা হলো, এখানে দেখো ওইটা উপবৃত্ত তৈরি করছে। কি করছে? এটা আমাদের একটা পাশেটা উপবৃত্ত, উপবৃত্তের সূত্র কি? পাই এ বি, তাই না? পাইয়ের জায়গায় তুমি যদি পাই বসাও, এর মান কত দেখো? এইটুকু তোমার এ, এর মান কত তোমার? P2 মাইনাস P1, এটা তোমার V2 মাইনাস V1। তাহলে তুমি লিখবা P2 মাইনাস P1। দেখো খেয়াল করবা, এটা কিন্তু অর্ধেকটা P2 মাইনাস P, সরি সম্পূর্ণটা, তাই না? এ কোনটা তোমার? এইটুকু তোমার এ, এইটুকু তোমার বি। ওকে, তাহলে ভাগ 2 ইন্টু পি V2 মাইনাস V1 ভাগ 2। ব্যাপারটা বুঝো, যেহেতু তুমি জানো, তুমি কি জানো আমাদের, আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই এ বি। পাই এ বি মানে কি? পাই এ বি মানে তোমার ওই যে তোমার এটা, এটাকে এ ধরতে পারো, এটা বি ধরতে পারো, আমি সমস্যা নাই, এটা এ ধরছে আমি, এটা বি ধরছে, তাই না? এই সম্পূর্ণ ধরো P2 মাইনাস P1, তার এটা তার অর্ধেক, তাহলে P2 মাইনাস P1 টু সেট তোমার এ, এবং V2 মাইনাস V1 এটা হচ্ছে তোমার বি, V2 মাইনাস V1। কি হয়েছে? এখন উপবৃত্তের সূত্র যদি ভুলে যাও, তাহলে তোমার একটা মাথা রাখার কথা পাই আর এইচ, তাই না? পাই আর এটা তোমার বৃত্তের ক্ষেত্রফল। পাই আর এইচ কিসের সূত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। এখন খেয়াল করবা, এই জিনিসটাকে যদি আমি লিখি পাই আর ইন্টু আর, লেখা যাবে পাই আর ইন্টু আর। আরটা কি ছিল আমাদের? আরটা আমাদের কি ছিল? আরটা ছিল তোমার ব্যাসার্ধ, আরটা হলো ব্যাসার্ধ। এখন খেয়াল করবা, এই জিনিসটাকে যদি তুমি চাপায় দাও, এই জিনিসটাকে যদি চাপায় দাও, তাহলে কি এই উপর দিয়ে আর পাবা, নিচে আর পাবা, এখানে আর এখানে আর, দুই ক্ষেত্রে দুইটা আর পাচ্ছে। কি হয়েছে? তাহলে পাই আর ইন্টু আর মানে পাই আর স্কোয়ার। এখন এই জায়গায় তুমি দেখো পাই এ ইন্টু বি, তার মানে এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে সেটা বৃত্ত হয়ে যাইতো। এ বি যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? আমাদের বৃত্ত হয়ে যায়। কি হয়েছে এইটুকু? ওকে, কি হয়েছে এইটুকু? আচ্ছা, তো তোমার এটা পাইলে আমাদের উত্তর। ওকে, পরে যদি যাই আমি, পরে রেফ্রিজারেটর বলতে চাই, রেফ্রিজারেটরের এই বা ধ্রুবকের মান জানি কি? কর্মদক্ষতা
এটাকে কি জানো, কে দেওয়া পরস্পর করো কি কিউ ভাগ ডাব্লু হয়। আর ডাব্লু সূত্র তুমি জানো আগে, ডাব্লু ইকুয়াল টু Q1 মাইনাস Q2। সূত্র তোমাদের জাস্ট লেখা আছে, সূত্রটা জাস্ট মনে রাখলেই হবে। ম্যাথ পরীক্ষায় খুব একটা আসে নাই, ওকে? সূত্রটা জাস্ট মনে রাখো। তারপরে হচ্ছে আমাদের এন্ট্রপি। তারপরে কি আমাদের এন্ট্রপি। এখন এন্ট্রপি কি? এন্ট্রপি হচ্ছে তোমার ওই ডিকিউ ভাগ ডিটি, ডিকিউ ভাগ টি, ডিকিউ ভাগ টি। এটা হচ্ছে আমাদের কি এন্ট্রপি সূত্র, এটা বিশৃঙ্খলা। বিশৃঙ্খলার ক্ষেত্রে খেয়াল করবা, এখানে আমাদের দুইটা ধাপ আছে আলাদা আলাদা। কখনো কখনো তাপের পরিবর্তন হয়, কখনো কখনো আমাদের তাপের পরিবর্তন হয়। খেয়াল করবা, যদি তাপের পরিবর্তন কখনো হয়, তাপমাত্রার পরিবর্তন হইলে দেখো, তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাপমাত্রা যদি পরিবর্তন, তার মানে কি অবস্থার পরিবর্তন হচ্ছে না, শুধু তাপমাত্রা পরিবর্তন। সেই ক্ষেত্রে ডিকিউ এবার হচ্ছে এমএস ডিটি বা এমএস টি2 ভাগ টি1 বা টিএফ মাইনাস টি1। এটাকে যদি বলি, আচ্ছা আমি তোমাদের টি2 টি1 দিয়ে দিই, তাহলে আর বুঝতে সুবিধা হবে। টি2 বাই টি1 ডিএস এমএস লন টি2 ভাগ টি1। এটা যদি কি হয়, আমাদের মাথা রাখতে হবে, যদি তোমাদের তাপমাত্রা পরিবর্তন না হয়, তাহলে ডিএস ইকুয়াল টু এমএস লন টি2 ভাগ টি1 হবে। ক্লিয়ার হয়েছি? আর যদি তাপের পরিবর্তন হয়, তাপের যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তোমার ওই কিউ এর জায়গায় লিখতে হবে এমএলএফ অথবা এমএলবি। এটা কখন হয় আমি তোমাদের দেখাইছিলাম ম্যাথ করার ক্ষেত্রে, আর দেখাচ্ছি এক্সট্রা করে। ডিএস ইকুয়াল টু এমএলএফ ভাগ টি, এমএলবি ভাগ টি। ক্লিয়ার হয়েছে? দুই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা দেওয়া আছে। টি আইস কেন লিখলাম? এটা হচ্ছে তোমার 273, এটা হচ্ছে তোমার 373। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছে এইটুকু? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এন্ট্রপি সম্পর্কে তোমাদের খুব একটা ঝামেলা হবে না আশা করি। হ্যাঁ, তো এইখান থেকে যখন ম্যাথ আসে, একটা ম্যাথ আমি তোমাদের এখানে জাস্ট দেখাচ্ছি যে ম্যাথগুলো কীভাবে হয়। এর আগে আমি তোমাদের একটা ম্যাথ করাই দেখাইছিলাম, বা সিস্টেম তোমাকে প্রসেসগুলো দেখাই দিয়েছিলাম। এখানে একটা ম্যাথ আছে, এটা আমাদের আমি যখন পরীক্ষা দিলাম তখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটা রিটেনে আসছিল যদিও। এটা মজার ম্যাথ, এখানে তোমাদের করাই দিয়েছে, একটু বুঝো। বাট যেগুলো ম্যাথ আছে কোশ্চেন ব্যাংকে, আশা করি তুমি আমার ক্লাস দেখলে শেষ করতে পারবা কোশ্চেন ব্যাংকগুলো। আর বিশেষ করে প্র্যাকটিস শিট যখন দিব, এখান থেকে তুমি আশা করি সবগুলো কোশ্চেন করতে পারবে। আর না পারলে তো আমি আসি, তুমি আমাকে টেলিগ্রামে নক করে আমি দেখাই দিব না তোমাদের প্র্যাকটিস শিটের ম্যাথ, ওকে? এই চ্যাপ্টার অনেকগুলো ম্যাথ আছে তোমাদের। কি বলছে এখানে? একটি কার্নো ইঞ্জিন উচ্চ তাপমাত্রা তোমাকে দেওয়া আছে কত? টিএইচ দেওয়া আছে 900 কেলভিন এবং টিএল দেওয়া আছে 300 কেলভিন। টিএইচ দেওয়া আছে 900, টিএল দেওয়া আছে 300, তাই না? এবং প্রতি চক্রে 25 সেকেন্ডে কত জুল কাজ করে? 1200 জুল। খেয়াল করো, কাজ করছে 1200, কাজ করছে কতটুকু? 1200। তাহলে তুমি ডাব্লিউ গুলো জানো কি? কিউ এইচ উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপ, তাই না? তো এই যে তোমাকে দেয়া আছে কাজের পরিমাণ, তোমাকে দেয়া আছে কত? 1200 জুল, ওকে? তোমাকে কিউএস কত, কিউএল কত কিছু দেয়া নাই, তাই না? আচ্ছা, এটা আমাদের কিউএস কত বা কিউএল কত, এটা আমাদের জানি। কিন্তু কথা হলো তোমাকে দেয়া আছে, দেখো টিএইচ ভাগ টিএল, যদি তুমি করো, তাহলে উপরে কিউএইচ ভাগ কিউ। ঠিক আছে? এখানে যদি বসাও 900 ভাগ 300 ইকুয়াল টু কিউএস ভাগ কিউএল, ওকে? যদি কাটাকাটি করি, তুমি পাবা 3, তাহলে তোমার কিউএস ইকুয়াল টু 3 কিউএল। হ্যাঁ, এখন এই মানটা আমি যদি এখানে বসাই, 3 কিউএল মাইনাস কিউএল যদি বসাও, তাহলে তুমি পাবা 2 কিউএল। তাহলে লোয়েস্ট চাপ তুমি কত পাচ্ছ দেখো, 2 কাটাকাটি, তাহলে এখানে পাবা তুমি 12, 600। তাহলে কিউএল ইকুয়াল টু তোমার 600 এবং কিউএইচ 3 কিউএল, তাই না? 3 কিউএল, এটা তুমি পাচ্ছ 1800 জুল, ওকে? এখন খেয়াল করো, তোমাকে কি বের করতে বলছে? এন্ট্রপির পরিবর্তন। কখন? উচ্চ তাপমাত্রায় এন্ট্রপির পরিবর্তন। কি বলছে তোমাকে? উচ্চ তাপমাত্রায় এন্ট্রপির পরিবর্তন বের করছে। উচ্চ তাপমাত্রা এন্ট্রপির পরিবর্তন যদি হয়, তাহলে এন্ট্রপির পরিবর্তন তুমি জানো কি? ডিএস ইকুয়াল টু ডি কিউ ভাগ টি। ডি কিউটা উচ্চ তাপমাত্রা কত? কিউএইচ ভাগ টি এইচ। কিউএইচ এর মান কত তুমি বলে 1800, টিএইচ এর মান কত তোমার? 900, ওকে? তার বিশৃঙ্খলা কত হবে তোমার? ডিএস ইকুয়াল টু 2, ওকে? লিখেছি জুল পার কেলভিন, ওকে? এইটুকু ছিল আমাদের এই চ্যাপ্টারের অংশটুকু। প্র্যাকটিস শিট আমি দিয়ে দিচ্ছি, লেকচার শিট একটু পরে দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর যদি তোমার কোনো প্রবলেম থাকে চ্যাপ্টারের, আমাকে একটু জানাইও যে এই ম্যাথটা তুমি পাচ্ছ না, এই ম্যাথটা তুমি পাচ্ছ, তাহলে আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই বন্ধ করে দিন।